এখানটাও কি অন করে দেবো? দেখা যাচ্ছে নাকি দেখতো? নেটওয়ার্কটা গন্ডগোল করছিল, জয়েন করতে পারছিলাম না। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো আমি একটা যেটা বলছিলাম যে আমি একটা ম্যাথামেটিক্যাল জিনিস একটু করাচ্ছি, ইচ্ছা করেই করাচ্ছি। যারা বুঝতে পারছিস না দে শুড ইগনোর, কোনো প্রবলেম নেই। ফাইনাল ফরম্যাট যেখানে আমরা যাব সেটা আমাদের ইম্পর্টেন্ট, সেই জায়গাটাই আমাদের দরকার। ফাইনাল যে ছবিটা, সেই ছবিটাই আমাদের দরকার, বাকি কিছু আমাদের দরকার নেই। তো সেই কারণে আর কি যারা যারা বুঝতে পারছিস না তাদের বিন্দুমাত্র চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তারা ম্যাথামেটিক্যাল পোর্শনটা টোটাল ইগনোর করে দিবি। আমি ম্যাথামেটিক্যাল পোর্শনটা করিয়ে দিচ্ছি, পরবর্তীকালে যদি কখনো পড়াশোনা কন্টিনিউ করিস আর তাহলে কাজে লাগবে। আর এবং যারা মনে করছিস যে আমি বুঝে পড়তে চাই তাদের লাগবে। আর যারা যারা মনে করছিস যে সমস্যা কিছু নেই তারা জাস্ট যেটা মুখস্থ করে নিবি ফাইনাল ছবিটা, তাহলেই হবে। সুতরাং আমি করে দিচ্ছি, যাদের যাদের শক্ত লাগছে টোটাল ইগনোর করে দিবি, আর যাদের মনে হচ্ছে যে না আমি বুঝতে পারছি তারা এটা মনে রাখবি, সুবিধা হবে। বেশ। তো অড নাম্বার অফ পাই অরবিটাল, আমরা এতক্ষণ ধরে দুটো, চারটে, ছটা এইরকম সংখ্যায় পি অরবিটালকে নিয়ে তাদেরকে মিলিয়ে পাই মলিকুলার অরবিটাল গুলো বানিয়েছি। এখন আমরা করতে চাইছি অড নাম্বার অফ মলিকুলার অরবিটালকে মিশিয়ে করবো আর কি। হ্যাঁ, পাই এমো গুলো বানাবো। এখন বিষয় যেটা হলো, এটা কিরকম দেখতে হয় সেটা খুব সহজেই বুঝিয়ে দেওয়া যায়। আমি ছবিটা আগে এঁকে দিচ্ছি, যেটা সবার কাজে লাগবে। এখন যেটা করাচ্ছি এটা কাজে লাগবে। কেন ওরকম হলো সেইটা আমি একটা আলাদা করে এক্সপ্লেনেশন এখনই করাবো। সেই কেনর পোর্শনটা যাদের শক্ত লাগবে দে ক্যান ইগনোর, কোনো সমস্যা নেই। তো ধরা যাক আমি তিনটে এই কার্বনটাকে ক্যাটায়ন ধরলাম। কেউ চাইলে অ্যানায়নও করতে পারে, কেউ চাইলে র্যাডিক্যালও করতে পারে, একই জিনিসই হবে। তিনটে ক্ষেত্রেই তিনটে পি অরবিটাল টানা দরকার পড়বে, বুঝতেই পারছিস। এই কার্বন একটা পি অরবিটাল, এই কার্বন একটা পি অরবিটাল, এই কার্বন একটা পি অরবিটাল। ক্যাটায়ন মানে পি অরবিটালটা ভ্যাকেন্ট, র্যাডিক্যাল মানে সেখানে একটা ইলেকট্রন আছে, অ্যানায়ন মানে দুটো ইলেকট্রন আছে। পি অরবিটাল সব ক্ষেত্রেই আছে। তবে তিনটে পি অরবিটাল থাকা মানেই কিন্তু যে তিনটে মলিকুলার অরবিটাল তৈরি হবে। তাহলে সবগুলোতেই আমি জাস্ট এরকম এটা করছি আর কি। বিষয়টা একই, তিনটে ছবি একই রকমই হবে, কিন্তু তাও আর কি দেখিয়ে দিল। ক্যাটায়ন হোক, অ্যানায়ন হোক, র্যাডিক্যাল হোক, পাইগুলো তো সেই ইলেকট্রনেরই ডিফারেন্স হবে, একটা দুটো করে ইলেকট্রন চেঞ্জ হবে আর কিছু। যাক যাক। তো এখানে তিনটে তিনটে পি অরবিটাল মিলছে মানে তিনখানা এমও তৈরি হবে, যেমনটা আগের বারে করলাম। যতগুলো পি অরবিটাল ওভারল্যাপ করবে ততগুলো পাই এমও তৈরি হবে। এটা ওকে। এইবারে তো এটি হচ্ছে আমি সাই 1 বানাতে চলেছি, সাই 2, সাই 3, এগুলো তো নর্মাল যেমন করছিলাম একই জিনিস। অরবিটালের ছবি কটা কিন্তু ভালো করে দেখে রাখ, এটা কিন্তু সবারই লাগবে।
আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখে এসেছি সেই অনুযায়ী psi1 এবং psi3 এদের থাকা উচিত মিরর সিমেট্রি, psi2 থাকা উচিত C2 সিমেট্রি, C2 সিমেট্রি। ওকে, এবার দেখ, এবার তাহলে psi1 মানে তুই বুঝতেই পারছিস কোন রকম নোডের সংখ্যা 0 হবে, প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, কোন রকম নোড নেই। psi2 মানে একটা নোড থাকবে, একটা নোড থাকবে, এবং একটা নোড যেহেতু থাকবে এবং নোডের পজিশন কিন্তু প্রবাবল মোস্ট সিমেট্রিক পজিশনে নোড হবে। গল্পটা হচ্ছে সব থেকে বেশি সিমেট্রিক পজিশন যেটা, এবার যেহেতু তিনটে অ্যাটম আছে, তিনটে অ্যাটমের মধ্যে সব থেকে বেশি সিমেট্রিক পজিশন যদি বলতে হয় তাহলে ডেফিনেটলি এই অ্যাটমটাই হবে, এই জায়গাটা দিয়ে নোড যাবে, মানে এ অ্যাকচুয়ালি থাকবেই না। মানে তুই ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারিস যে নোডটা আসলে ঠিক এই মাঝখানটা দিয়ে যাবে, তার মানে এই অরবিটালটার অর্ধেকটা হাফ প্লাস হলে অন্যটা মাইনাস হবে, এই দিকটা মাইনাস হলে এই দিকটা প্লাস হবে, তার মানে আলটিমেটলি এরা খাওয়া খাই হয়ে যাবে, মানে এই অরবিটালটা এক্সিস্টই করবে না। মানে ব্যাপারটা ঠিক এইরকম হবে, মাঝের যে অ্যাটমটার উপর দিয়ে নোট যাবে, এইটা সাধারণত এর আগে কিন্তু আমরা দেখিনি। সেই জন্যই এটা কেন হলো, এই কেনটা আমি আজকে একটু বলে দেবো, একটু মানে একটু ডিটেলসেই বলি। যারা যারা সেই কেনটা বুঝতে পারবি না, দে শুড ইগনোর, কোনো প্রবলেম নেই। তো যাকে যাক, তো C2 যেহেতু psi2 মানে C2 সিমেট্রি থাকবে, তাহলে এটা প্লাস হলে এটাও প্লাস হবে, এটা মাইনাস এটা মাইনাস, এটা এমনিও হবে, মাঝে যেহেতু মাঝখান দিয়ে তো দড়িয়ে যাচ্ছে, দেখ মাঝখান দিয়ে নোট যাচ্ছে, তো এটা প্লাস করলে তোকে এদিকটা মাইনাস করতেই হবে, ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। বেশ, psi3 মানে দুটো নোট হবে, দুটো নোট মানে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, সবগুলোতে একই হবে, মানে এটা ক্যাটায়ন হোক, এটা র্যাডিক্যাল হোক, এটা অ্যানায়ন হোক, অ্যালাইল, তিনটে অ্যালাইলের জন্যই বিষয়টা কিন্তু সেম থাকবে। বেশ, এবার প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, psi2 মানে এখানে আবার সেই আগের মতো যেটা বললাম, C2-র ওপর দিয়ে কিন্তু নোটটা যাবে, কারণ প্রবাবল সব থেকে সিমেট্রিক পজিশন দিয়ে নোট যায়, আর psi2 আছে মানে C2 সিমেট্রি থাকবে, C2 সিমেট্রি থাকবে মানে এটা প্লাস প্লাস অপোজিটে, এদিকে মাইনাস মাইনাস অপোজিটে। তারপর একটা C1 C2-র মধ্যে নোট, C2 C3-র মধ্যে নোট, দুটো নোট হবে, psi3 মানে দুটো নোট হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। বেশ, এবার তুই মিরর সিমেট্রি গুলো দেখে নিতে পারি। psi3 তে মিরর সিমেট্রি দেখ উপরে উপরে দুটো সেম সাইন, psi1 এও মিরর সিমেট্রি উপরে উপরে সেম সাইন, psi2 তে দেখ উপরে প্লাস নিচে প্লাস, তার মানে C2 সিমেট্রি। দেখে যাক, এখানে psi1 মানে কোনো রকম কোনো নোট নেই, উপরে তিনটেই প্লাস নিচে তিনটেই মাইনাস। psi2 আবার সেই একই জিনিস, psi2 মানে একটা নোট হবে এবং সেটা সব থেকে সিমেট্রিক পজিশনে হবে, তার মানে ঠিক এই কার্বনটার উপর দিয়ে হবে, এবং C2 সিমেট্রি থাকবে, তার মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস। psi3 এখানে একটা নোট, দুটো নোট হবে, তাহলে প্লাস নোট যেহেতু মাইনাস, তারপরটা আবার প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাই দেখ সিমেট্রি অনুযায়ীও বিষয়টা কিন্তু মিলে গেল। এখানে মাঝখান দিয়ে তুই সিগমা চালালে এটা প্লাস, উপরের দিকে দুটো এন্ডে সেম সাইন, তার মানে মিরর সিমেট্রি আছে। psi2-র ক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস, মানে অপোজিট দিকে লোকগুলো সেম সাইন, তার মানে C2 সিমেট্রি আছে। মিলে গেল ঝামেলা, মিলে গেল ঝামেলা। তাহলে এই যে ব্যাপারটা, এবার হ্যাঁ তুই যদি মনে করিস হচ্ছে বসাবি, বসিয়ে নে, ইলেকট্রন গুলো যদি বসাবি মনে করিস বসিয়ে নে। দিস ইজ psi1 psi2 psi3, তাহলে ক্যাটায়ন মানে দুটো ইলেকট্রন বসে গেল। তারপরটা আছে র্যাডিক্যাল, psi1 psi2 psi3, র্যাডিক্যাল মানে তিনটে ইলেকট্রন, দুটো পাই ইলেকট্রন, তারপরে একটা ইলেকট্রন এদিকে আছে। আচ্ছা, তারপরে আছে অ্যানায়ন, এটা একটা এটা একটা এটা একটা, দিস ইজ psi1, দিস ইজ psi2 psi3, psi1 এ দুটো ইলেকট্রন, psi2 তে দুটো ইলেকট্রন, চারটে ইলেকট্রন হয়ে গেল।
এইবারে সাই ওয়ানে দুটো ইলেকট্রন আছে এবং এটাই হচ্ছে এনার্জেটিক্যালি হাইস্ট মানে এনার্জেটিক্যালি হাইস্ট অরবিটাল যেটা অকুপাইড হোমো আর কি। সাই টু লুমো ক্যারিয়নের ক্ষেত্রে। র্যাডিক্যালের ক্ষেত্রে কিন্তু দেখ চেঞ্জ হয়ে যাবে, এইটা হোমো হয়ে যাবে কারণ উপরে একটা ইলেকট্রন আছে। এটা লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। অ্যানায়নের ক্ষেত্রেও কিন্তু সাই টুটাই হোমো এবং সাই থ্রিটা লুমো। এই ছবিটা কিন্তু সবারই লাগবে, এটা লাগবে না এরকম কেউ নেই, সবারই কিন্তু এটা প্রয়োজন। সুতরাং এই ছবিটা যদি বুঝে করতে পারিস ভালো, যদি যেরকম বললাম, আর যদি না পারিস এটা তোকে মনে রাখতেই হবে, সিম্পল কথা। এবার এইখানে সবকিছু খুব আগে, মানে সবকিছু আগের মতোই, যেমনটা আগের মতো আমি সিস্টেম্যাটিক্যালি দেখালাম, হ্যাঁ, নোট গুলো বসিয়ে বসিয়ে খুব সিম্পলি আগের পাতাটায় যেটা করলাম সবকটা একসঙ্গে, যেটা এটার মতোই সবই একই, কিন্তু ওই যে অ্যাটমের ওপর দিয়ে নোট চলে যাচ্ছে, এইটা মানতে একটু কষ্ট হতে পারে, হওয়া উচিত, হতে পারে না, হওয়া উচিত। এই দুটো জায়গায় কিন্তু মানে একটু সাই টুর ক্ষেত্রে, সাই থ্রিতে আপত্তি নেই, আগের মতোই বন্ডের মাঝখান দিয়ে নোট যাচ্ছে, অ্যাটমের উপর দিয়ে নোট চলে যাচ্ছে, এটা কিরকম কথা, অরবিটালটাই নেই। তো এইটা যদি বুঝতে হয় এবং তার সাথে আরো দুই একটা প্রপার্টি অ্যালাইল সিস্টেমের যদি বুঝতে হয়, তাহলে একটু অঙ্ক করতে হবে। যে অঙ্কটা আসলে একটা ডিটেলস কোয়ান্টাম মেকানিক্স থেকে আসছে, যেখানে আমরা সেই ডিটেলস কোয়ান্টাম মেকানিক্সে ঢুকছি না, সেটাকে বাইপাস করেই একটা অত্যন্ত সিম্পল সিস্টেম করার চেষ্টা করছি। তো হোপফুলি সেটা তোরা বুঝতে পারবি। তো দেখা যাক কি হয়, দেখ চেষ্টা করে, যদি বুঝতে পারিস ভালো, যদি বুঝতে না পারিস বলে দিলাম সিম্পলি ইগনোর, কোনো আপত্তি নেই, এইটা করতেই হবে, তারপর একটা বুঝতে না পারলে কাটিয়ে দিবি। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা আগে একটা ধর যে কোনো একটা অ্যালাইল সিস্টেম, সেখানে কতগুলো ইলেকট্রন আছে আমি বাদ দিচ্ছি, তিনটে পি অরবিটাল, 1 2 3 মার্কিং করছি, C1 C2 C3, তিনটে কার্বন দিয়ে একটা অ্যালাইল সিস্টেম তৈরি হচ্ছে, সেখানে কে প্লাস কে মাইনাস কি না সেগুলো আমি বাদ দিচ্ছি, সেগুলো ধরছি না। তো এই যে তিনটে কার্বন দিয়ে যে অ্যালাইল সিস্টেমটা তৈরি হচ্ছে, সেই সিস্টেমটাকে আমরা একটা ম্যাট্রিক্সের আকারে লিখতে পারি। কেন পারি, কোথা থেকে পারি, এইটা আপাতত আমি স্কিপ করছি, কারণ ওটাই বললাম একটা ডিটেলস কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন লাগবে, যেখান থেকে আমরা বলতে পারবো যে এরকম ম্যাট্রিক্সটা কিভাবে লেখা গেল, কেন কেন এরকম ম্যাট্রিক্স লেখা গেল। ম্যাট্রিক্সের কেনটাকে আমি আপাতত সরিয়ে রাখছি, কারণ ওইটাকে বলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। পার্টারবেশন এবং ভ্যারিয়েশন, মেনলি ভ্যারিয়েশন থেকে এটা আছে, পার্টারবেশনের সাথে কোনো সম্পর্ক নেই। ভ্যারিয়েশন প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, যেটা তোদেরকে পড়ানো হবে পরবর্তীকালে, যার একটা রেজাল্ট হিসেবে এই ম্যাট্রিক্সটা আসে। তো সেই জন্য ম্যাট্রিক্সটা কিভাবে আসে ওটাকে আমি সরিয়ে রাখছি, শুধু ম্যাট্রিক্সটা সলভ করাচ্ছি, যেখান থেকে তুই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি। যাকে যাক, তো এখানে একটুখানি একটা জিনিস, আমি একটা ম্যাট্রিক্স লিখছি, যে ম্যাট্রিক্সটা একটা 3x3 ম্যাট্রিক্স এবং একটা 3x1 ম্যাট্রিক্সের গুণফল ইকুয়াল টু 0। এটা কেন এইভাবে লেখা যায় এটা নিয়ে আপাতত আমি সেই ডিটেলস ডিসকাশনে যাচ্ছি না, আমি এটাই বলতে চাইছি। তো যাকে যাক, ভালো করে দেখ যে ম্যাট্রিক্সের ফরম্যাটটা কিরকম। আমি 1 2 3টা ইচ্ছা করে ওই কার্বন অনুযায়ী দিলাম, এখানেও 1 2 3, 3x3 ম্যাট্রিক্স যেহেতু হবে সেই জন্য আমি এরকম ভাবে লিখছি। তো এইখানে আমি পরপর যখন, মানে ধর আসলে বিষয়টা হচ্ছে
C1 হচ্ছে একটা কার্বন, তার সঙ্গে C2 একটা কার্বন, তার সঙ্গে C3 একটা কার্বন, তিনটে কার্বনের মধ্যে টানা বন্ড আছে, দিয়ে একটা অ্যালাইল সিস্টেম তৈরি হচ্ছে এরকম অ্যালাইল সিস্টেম, সেটা ক্যাটায়ন র্যাডিক্যাল অ্যানায়ন যাই হোক। তো আমি এখানে চেকার বোর্ডের মতো জাস্ট গুণ করছি 1 × 1, মানে একে একে যেমন গুণ হচ্ছে, মানে C1 × C1, অর্থাৎ দুটো C1 গুণ হবে। এই যে ইয়েগুলো 1 2 3 যেগুলো লেখা আছে, এগুলোকে না তুই C বল, C1 C2 C3, দিস ইজ অলসো C1, দিস ইজ C2, দিস ইজ C3। এইবার C1 আর C1 এদেরকে গুণ করে যেটা হবে সেটা আমি এখানে বসাবো। এইখানে একটা জিনিস একটুখানি জাস্ট ইয়ে করে দিচ্ছি, যদি দুটো সেম ইয়েতে গুণ হয়, মানে C1 C1 C2 C2 C3 C3 সেম সেম এতে যদি গুণ হয়, তাহলে সেখানে আমরা x লিখবো। xটা কি পরে বলছি, জাস্ট বলে দিচ্ছি এটা। যদি সেম সেম ইয়েতে হয় সেক্ষেত্রে আমরা x লিখবো। আর যখন উল্টোটা মানে আলাদা আলাদা হবে কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সটা এক থাকবে, যেমন ধর C1 C2, বা ধর তোর হচ্ছে গিয়ে C2 C3, একের ডিফারেন্স থাকতে হবে এবং তাদের মধ্যে বন্ড থাকতে হবে, C1 C2 বা C2 C3, বা ধর C1 C2 C1, একই উল্টোটাও হবে আর কি, C3 C2 আর হবে না। এইগুলো যেখানেই থাকবে সেখানে আমরা 1 লিখে দেবো। অ্যাকচুয়ালি আরেকটু ডিটেলসে বলি, তাহলে একটু বেটার বুঝতে পারবি। ধর C1 আর C2 এর মধ্যে একটা বন্ড আছে, এবারে C1 এর নিউক্লিয়াস, C1 এর যে নিউক্লিয়াস, C1 C2 এর মধ্যে যেহেতু বন্ড আছে, তাহলে C1 এর নিউক্লিয়াস, C1 মানে হচ্ছে কার্বন 1, C1 এর ইলেকট্রনকে টানছে। তাহলে এই C1 এর নিউক্লিয়াস C1 এর ইলেকট্রনকে, মানে দুটো অ্যাটমের মধ্যে তুই যখন বন্ড করছিস সিম্পলি এরকম করে দুটো অ্যাটমের মধ্যে বন্ড হয়েছে, দুটো অ্যাটমেরই, এটা C1 এটা C2, তাহলে C1 এর নিউক্লিয়াস C1 এর ইলেকট্রনকে টানছে, C2 এর নিউক্লিয়াস C2 এর ইলেকট্রনকে টানছে। আবার উল্টোটাও বটে, C1 এর নিউক্লিয়াস C2 এর ইলেকট্রনকে টানছে, C2 এর নিউক্লিয়াস C1 এর নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে। উল্টোটাও বটে, মানে কোন একটা অ্যাটম সেই অ্যাটমের নিউক্লিয়াস সেই অ্যাটমের ইলেকট্রন ডেনসিটিকেও টানছে, পাশেরটাকেও টানছে। তো নিজেকেই যেটা, মানে C1 এর নিউক্লিয়াস C1 এর ইলেকট্রনকে যেটা টানছে, এই C1 এর নিউক্লিয়াস এবং C1 এর ইলেকট্রন এদের মধ্যে যে অ্যাট্রাকশন, এইটাকে বলা হয়, দিস ইজ কল্ড কুলম্ব ইন্টিগ্রাল বলে একটা টার্ম আছে। ইন্টিগ্রালটা তুই বাদ দে, কুলম্বটা দেখলে তুই ব্যাপারটা বুঝতে পারবি। কুলম্ব হচ্ছে সেই কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের গল্পটা, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন নিজেদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে ইয়ে থাকে, সেটা থেকেই আমরা কুলম্বের ইকুয়েশন এই সমস্ত কিছু বলে থাকি। তো তাহলে তার মানে নিজের নিউক্লিয়াস নিজের ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন, সেটা নিশ্চয়ই কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারবো। সেই জন্য দ্যাট ইজ কল্ড কুলম্ব ইন্টিগ্রাল, যেটাকে আসলে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমি পরবর্তীকালে আসবো সেগুলোতে, একটা জিনিস বলতে চাইছি বলে এটা বলতে হলো। এবার পাশাপাশি অ্যাটম, ধর C1 আর C2 এর মধ্যে বন্ড আছে, C1 বন্ড C2 আছে, এখানে C1 এর নিউক্লিয়াস C2 এর ইলেকট্রনকে যে ফোর্স দিয়ে টানছে সেম নয় কিন্তু, মানে এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, একজনের নিউক্লিয়াস অন্যজনের ইলেকট্রন, অর্থাৎ C1 এর ধরে নে নিউক্লিয়াস, অন্যদিকে C2 এর ইলেকট্রন, এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এদের মধ্যে বন্ড চলে এসছে, তাহলে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে আসলে একটা নাম দেওয়া হয়েছে রেজোনেন্স ইন্টিগ্রাল। রেজোনেন্স মানে হচ্ছে ইলেকট্রন ডেনসিটিটা ছড়িয়ে থাকার ব্যাপারটাই রেজোনেন্স। তাহলে দুটো অ্যাটমের মধ্যে বন্ড হয়েছে মানে নিশ্চয়ই ইলেকট্রন ডেনসিটিটা দুজনের মধ্যে শেয়ার্ড হয়েছে, ছড়িয়ে আছে, সেইটার সঙ্গে কম্প্যারিজন করে এটাকে বলা হয় রেজোনেন্স ইন্টিগ্রাল। সেটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এগুলো জাস্ট রিপ্রেজেন্টেশন, এগুলো বোঝার বিশেষ কিছু নেই, জাস্ট আমি বললাম আলফা আর বিটার একটা ছোট্ট আইডিয়া দিলাম। কেন দিলাম একটু পরে বুঝতে পারবি। আপাতত তুই মেকানিক্যালি একটা জিনিস করে নে, এই মেকানিক্যালি মানে যেরকম তোকে আমি করতে বলি, জাস্ট যেমন ধরনের ফর্মুলা অনুযায়ী যেরকম আমরা করি জাস্ট সেরকম করে নিচ্ছি একটা। মেকানিক্যালি আমি কি করছি,
যখন সেম সেম অ্যাটমের মধ্যে আমি এটা চেকার বোর্ড সাজাচ্ছি, এখানে তিনটে ইয়ে আছে, এখানে তিনটে আছে, এবার আমি কোনাকুনি গুণ করবো আর বসাবো, C1 ক্রস C1, মানে দুটোই C1 আছে। যখনই দুটো সেম হবে তখন এক্স বসিয়ে দেবো, C1 C1 এ এক্স বসে গেল, C2 C2 এক্স বসে গেল, C3 C3 এক্স বসে গেল। এরপরে দুটো যখন আলাদা হবে এবং তাদের মধ্যে বন্ড থাকবে, যেমন ধর C1 C2, C1 C2 এর মধ্যে বন্ড আছে, এটা C1 C2 এটা বন্ড, তাহলে C1 C2 যখন আমি গুণ করবো, ধর C1 ইন্টু C2, এইটাকে গুণ করে এই জায়গায় বসাবো, তো চেকার বোর্ড যেমন করে এই দুটোকে গুণ করবো, এটাকে এখানে বসাবো, এই দুটোকে গুণ করবো এখানে বসাবো, এই দুটোকে গুণ করবো এখানে বসাবো। এবার ওরকম করে করে গুণ করে করে আমি যখন বসাচ্ছি, বসাতে গিয়ে তুই দেখবি যদি তাদের মধ্যে বন্ড থাকে, C1 আর C2 এদের মধ্যে তো বন্ড আছে, এই যে বন্ড আছে, বন্ড থাকলে 1 বসবে, বন্ড না থাকলে কিন্তু 0 বসবে। C1 C3 এর মধ্যে কোনো বন্ডই নেই, এটা C1 এটা C3, কোনো বন্ড নেই, ডাইরেক্ট বন্ড নেই, তো C1 এর সঙ্গে C2 এর বন্ড আছে, C2 এর সঙ্গে C3 এর বন্ড আছে, C1 C3 এর মধ্যে বন্ড নেই, বন্ড না থাকলে কিন্তু 0 বসবে, ইট উইল বি 0। এবার এই লজিকে বাকিগুলো কর, দেখ মিলছে কিনা, মানে করতে পারছিস কিনা, মিলছে কিনা, মানে এখানে মিলছে কি মিলছে না তুই বুঝতে পারবি না, যাই হোক। তো C2 এর ক্ষেত্রে C2 আর C1 এখানে বসবে, তাহলে C2 C1 এর মধ্যে আবার বন্ডও আছে, এই যে এটা, তাহলে C2 C1 এর মধ্যে যদি বন্ড থাকে তাহলে এখানে 1 বসবে। আচ্ছা, C2 C2 দুটো যখন এটা তো বসিয়ে দিয়েছি, C2 C3, C2 C3 এর মধ্যেও বন্ড আছে, তাহলে তোর এখানে আবার 1 বসবে। আচ্ছা, এবার চলে আসে C3, C3 এই C3 C1, C3 আর C1 এর মধ্যে কোনো বন্ডই নেই, দেখতে পাচ্ছিস কোনো বন্ড নেই, তাহলে 0 বসবে। C3 C2 এই দুটো, C3 C2 এর মধ্যে বন্ড আছে, তার মানে এখানে বসবে 1, আর দুটো C3 যখন আছে তখন x অলরেডি বসে গেছে। আচ্ছা, এইবারে আমি এইগুলোকে আমি C1 C2 C3 না লিখে থাক, C1 C2 C3 লেখা থাক, পরবর্তীকালে দেখছি। এটাকে অ্যাকচুয়ালি এগুলো অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট বেরোবে, তো ঠিক আছে, হবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, ওকে থাক, কোনো সমস্যা নেই। তো এইবারে ব্যাপারটা হচ্ছে, আমি যে এই এটা বের করে ফেললাম, একটা তোর হচ্ছে ম্যাট্রিক্স বের করলাম, সেই ম্যাট্রিক্সটাকে একটুখানি লিখে নিচ্ছি, ম্যাট্রিক্সটা লিখে সেখান থেকে এবার আমি ফার্দার একটা অঙ্ক করবো, x1 0 1 x1, তারপরটা হচ্ছে 0 1 x, এখানে এক্সটা কি বলছি, ইন্টু C1 C2 C3 ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি এই যে আমাদের অ্যালাইল সিস্টেম, এই অ্যালাইল সিস্টেমটাকে আমরা ম্যাট্রিক্সের ফর্মে এইভাবে লিখে ফেলতে পারি। আসলে ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন মানে যেখানে এক্স আর ওয়াই এর পাওয়ারটা 1 থাকে, ax প্লাস by, এগুলো হচ্ছে দিস আর কল লিনিয়ার ইকুয়েশন, যখন স্কোয়ার হয়ে যাবে আর লিনিয়ার থাকবে। তো কতগুলো লিনিয়ার ইকুয়েশনকে একটা ছোট্ট জায়গার মধ্যে লিখে ফেলার উপায় হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ইজ কল্ড অপারেটর। যাকে যাক, সেসব বাদ দে। তো এখন ঘটনা হচ্ছে যে তাহলে আমি আসলে কিছুই না, এই যে অ্যালাইল সিস্টেম, সেই অ্যালাইল সিস্টেমের সমস্ত কার্বন গুলোকে নিয়ে তাদের যে ওয়েভ ফাংশন বেরোবে, ধর এই যে 3টে পাই অরবিটাল মিলে 3টে পাই এমও বেরোবে, এই তিনটে পি অরবিটাল মিলে যখন ওভারল্যাপ করবে তখন 3টে এরকম মলিকুলার অরবিটাল, পাই মলিকুলার অরবিটাল বেরোবে। এই 3জনের ইকুয়েশন কি হবে, সেই এই 3জনের যে টোটাল ইকুয়েশন হবে, মানে এটার একটা এটার একটা এটার একটা, মানে ψ1 একটা বেরোবে, ψ2 এর ইকুয়েশন বলছি, ψ1 এর একটা ইকুয়েশন বেরোবে, ψ2 একটা বেরোবে, ψ3 একটা বেরোবে। এই যে 3টে ইকুয়েশন আছে, এই 3টে ইকুয়েশনকে শর্টে এরকম ভাবে লিখে ফেলা যায়। গল্পটা হলো এই জায়গায় আসছি। তো এইবার ঘটনা হচ্ছে, হোয়াট ইজ এক্স? এক্স হচ্ছে আলফা মাইনাস ই বাই বিটা, বি লিখে ফেলেছি, সরি, আলফা মাইনাস ই বাই বিটা। ইটা হচ্ছে এনার্জি, অরবিটালের এনার্জি আর কি, ই হচ্ছে ই স্ট্যান্ডস ফর এনার্জি, আলফা বিটা তো উপরে বলে দিলাম, এই উপরটা দিয়ে বলা আছে, দেখ আলফা হচ্ছে কুলম্ব ইন্টিগ্রাল, বিটা হচ্ছে রেজোনেন্স ইন্টিগ্রাল। কুলম্ব মানে হচ্ছে সেম অ্যাটমের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে টেনে রেখেছে নিউক্লিয়াসকে ইলেকট্রন।
তাহলে একই অ্যাটমের নিউক্লিয়াস একই অ্যাটমের ইলেকট্রনকে যেটা দিয়ে টানছে। আর রেজোনেন্স মানে হচ্ছে একাধিক অ্যাটমের মধ্যে ইনভলভ, তাহলে যাদের মধ্যে বন্ড আছে, অর্থাৎ এ আর বি এর মধ্যে বন্ড আছে, তাহলে এ এর নিউক্লিয়াস বি এর ইলেকট্রনকে যে ফোর্স দিয়ে টানছে সেটা হলো রেজোনেন্স ইন্টিগ্রাল, সেটা হলো বিটা। বাস এইটুকু বুঝলেই। তো এখানে ইটা হচ্ছে এনার্জি, আর বাকি আলফা বিটা উপরে বলা আছে। এবার দেখ, এবার পরের কাজটা তোকে যেটা করতে হবে, এই এ থেকে ম্যাট্রিক্স থেকে এটাকে আমি ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সের ডেট ফর্মটা, ডিটারমিনেন্ট ফর্মটা লিখে নিচ্ছি, দিয়ে সেটাকে একটু সলভ করবো। এটাকে সলভ করলেই তুই এনার্জি পাবি। দেখ, ডিটারমিনেন্ট ফর্ম, এটাকে 0 করে দিলাম। এই ডিটারমিনেন্টটাকে আমাকে সলভ করতে হবে। এটা সিম্পল 3x3 একটা ইয়ে আছে, যে কোনো একটা রো কলাম ধরে তুই করতে পারিস। তাহলে x স্কয়ার মাইনাস 1 প্লাস প্লাস মানে ওখানটা মাইনাস বসবে রুল অনুযায়ী। এটা 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 আগে মাইনাস বসে, তো এটা এটাকে বাদ দে, তাহলে এখান থেকে x বেরোচ্ছে 0, তার মানে তোর দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু 0। এক্স কিউব মাইনাস এক্স মানে মাইনাস 2x হয়ে গেল। মানে এখান থেকে দেখ এক্স কিউব মাইনাস এক্স, আর এখানে মাইনাস এক্স, তাহলে এক্স কিউব মাইনাস 2x ইকুয়াল টু 0। বেশ, এক্স কমন নিয়ে নে, এক্স স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা তুই বুঝতে পারছিস, দেখ কি কি ভ্যালু এখান থেকে হতে পারে। দেখ, একটা যে x0 হতে পারে, অথবা x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 মানে দুটোই অপশন আছে, আইদার x ইকুয়াল টু 0 অথবা x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 তো ওখানে থেকেই গেল, আর x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 মানে x স্কয়ার ইকুয়াল টু 2, which implies x হচ্ছে প্লাস রুট 2 আর মাইনাস রুট 2। তাহলে x এর তিনটে ভ্যালু তোর হাতে চলে এসেছে। দেখ, একটা হচ্ছে x0, একটা হচ্ছে x প্লাস রুট 2, এটা হচ্ছে x মাইনাস রুট 2। তিনটে ভ্যালু। তা তুই চাইলে একটা কাজ কর, ইয়েতে বসা, অর্ডারে, একই অর্ডারে বসাচ্ছি। অর্ডারে বসালে একটা কিছুই না, সমস্যা কিছু না, একই কথা। যাই হোক, তিনটে ভ্যালু, এক হচ্ছে মাইনাস রুট 2, এক হচ্ছে 0, এক হচ্ছে প্লাস রুট 2। তিনটে ভ্যালু, ভালো কথা। তিনটে ভ্যালু। এবার তুই এক্স মানে কি, আলফা মাইনাস ই বাই বিটা, এই জাস্ট করলাম, বসিয়ে দে, দিয়ে ইটা বের কর, আলফা মাইনাস ই বাই বিটা মাইনাস। তাহলে এখান থেকে দেখ, ই বেরিয়ে যাচ্ছে আলফা মাইনাস ই, এদিকে মাইনাস রুট 2 বিটা। তাহলে একটুখানি ইয়ে করেই নি, কারণ ওখানে আবার আরেক লাইন করে গুণগুণ বাকি যাচ্ছে। আলফা মাইনাস ই মাইনাস রুট 2 ইন্টু বিটা। তাহলে ইটা এদিকে সরিয়ে নে, তাহলে আলফা প্লাস রুট 2 বিটা, আলফা প্লাস রুট 2 বিটা, এটা হচ্ছে ইয়ের ভ্যালু। একটা বেরোলো, ঠিক আছে। x ইকুয়াল টু 0, তাহলে x হচ্ছে আলফা মাইনাস ই বাই বিটা, which is equal to 0। তাহলে বোঝা যাচ্ছে ই ইকুয়াল টু আলফা। বেশ, আরেকটা চলে, আলফা মাইনাস ই বাই বিটা is equal to plus root 2, which implies e আলফা মাইনাস রুট 2 বিটা। একই জিনিস হবে, শুধুমাত্র এখানে প্লাস আছে বলে সাইনটা বিটার সঙ্গে সাইন যেটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখ, তিন রকমের এনার্জি আমি পেলাম, তিন রকমের এনার্জি পাওয়া গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটুখানি বলি, এই উপরটাতেই বলে দিলে ভালো হতো, নিচেই বলে দিচ্ছি। দেখ, আলফা বা বিটা দুটোই কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন। একটা হচ্ছে সেম অ্যাটমের নিউক্লিয়াস সেম অ্যাটমের ইলেকট্রনকে টানছে, আর একটা হচ্ছে একটা অ্যাটমের নিউক্লিয়াস পাশের অ্যাটমের ইলেকট্রনকে টানছে। তা দুটোই কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন। তার মানে দুটোই কিন্তু এনার্জি ভ্যালু ওখান থেকে বেরোবে আসলে, যারা কিন্তু নেগেটিভ।
এগুলো দুটোই কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনকে বোঝায়। ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন, যেখানেই ফোর্স অফ অ্যাট্রাকশন আছে সেখান থেকে এটাকে তুই যখন ইন্টিগ্রালের ফর্মে নিয়ে আসবি, ফোর্সের সঙ্গে ইনটু ডিসটেন্স করে দিলেই তোর এনার্জি চলে আসবে। আলফা বিটা অ্যাকচুয়ালি এনার্জি, কোনো ফোর্স নয়, কিন্তু আলফা বিটার যে এনার্জিটা সেটা এসছে ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে যে এনার্জি সেটা সবসময়ের জন্য নেগেটিভই হবে, এনার্জি বেরোবে সিস্টেম থেকে। আমরা তো আগেও দেখেছি এটা, এনার্জি যেখানেই ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে মানে সিস্টেম থেকে এনার্জি রিলিজ হবে। যেমন ধর বন্ড ইজ এ কাইন্ড অফ ফোর্স অফ অ্যাট্রাকশন, যেখানেই বন্ড ফর্মেশন হবে সিস্টেম থেকে এনার্জি বেরোবে। কি কেন এগুলো ছোটবেলা থেকে বহুবার বলেছি আমি, যাকে যাক। তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আলফা বিটা এরা যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন, তার মানে এরা সবাই কিন্তু নেগেটিভ হবে, এনার্জি বেরিয়ে যাবে সিস্টেম থেকে। অ্যাকচুয়ালি আলফা বিটা হচ্ছে এনার্জি, দ্যাট ইজ নট ফোর্স, কিন্তু এনার্জিটা এসেছে মানে এনার্জি মিনস ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তবেই তো এনার্জি আসবে। তো ওই আলফা বিটার এনার্জিটা যে ফোর্সের সঙ্গে রিলেটেড সেই ফোর্সটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন। আর আমরা জানি ফোর্স অফ অ্যাট্রাকশন মানেই হচ্ছে সেখান থেকে এনার্জি রিলিজ হবে, সিস্টেম থেকে বেরিয়ে যাবে। এই জন্য আলফা বিটা যে এনার্জি সে সব সময়ের জন্য কিন্তু সাইন তাদের নেগেটিভ হবে, এটাই হয়, অলওয়েজ ইট ইজ নেগেটিভ। কেন বললাম, বলার কারণ হচ্ছে দেখ এখানে 3 রকমের এনার্জি বেরিয়েছে, আলফা প্লাস রুট টু বিটা, আলফা আর আলফা মাইনাস রুট টু বিটা। তাহলে এই 3টে সংখ্যা থেকে তুই বলে দিতে পারবি দেখ আলফা প্লাস রুট টু বিটা এর ভ্যালুটা সব থেকে কম হবে। এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, সবগুলোই নেগেটিভ, আলফা বিটা সব নেগেটিভ। তো তুই যদি একটা মানে যে কোনো একটা ভ্যালু মনে মনে যদি ধরে নিস, ধর এটা -1, এটা -2, যে কোনো একটা ভ্যালু ধরে নিলে তুই নিজে নিজেই বুঝতে পারবি দেখ এটা -1, এটা -2, তাহলে -1 -2 √2 এরকম একটা বেরিয়ে গেল। এটা -1, এটা -1 +2 √2 হয়ে গেল। তাহলে বুঝতে পারছিস, মানে যত মাইনাসে থাকবে সেই এনার্জিটা আসলে বাড়বে, কারণ বিটা ইটসেলফ নেগেটিভ, আলফা ইটসেলফ নেগেটিভ, এরা সবাই নেগেটিভ। তাহলে মাঝে যদি প্লাস থাকে তাহলে এনার্জি কম, মাঝে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আসলে এনার্জি বেশি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি বলার উদ্দেশ্য এটাই যে এখানে আমি যদি পরপর 3টে এনার্জি, যেহেতু আমি নিয়ে শুরু করেছি, কি বলে অ্যালাইল সিস্টেম নিয়ে শুরু করেছি, তাহলে 3টে এনার্জি আসবে, psi1 psi2 psi3, 3টে আসবে, 3টে আলাদা আলাদা এনার্জি লেভেল হবে। তাহলে psi1 এর আমি ধরে নিচ্ছি এটা দিস ইজ psi1, দিস ইজ psi2, দিস ইজ psi3, psi1 এর করসপন্ডিং এনার্জি E1 সেটা হবে আলফা প্লাস √2 বিটা, psi2 তার করসপন্ডিং এনার্জি E2 সেটা হবে শুধু আলফা, এবং psi3 তার করসপন্ডিং এনার্জি E3 সেটা হবে আলফা মাইনাস √2 বিটা। এনার্জি লেভেল গুলো ক্রমশ বাড়ছে, এটাই দেখাচ্ছি আর কি। আলফা প্লাস √2 বিটা সব থেকে কম এনার্জি, তারপরে আলফা, তারপরে আলফা মাইনাস √2 বিটা। মাইনাস হয়ে যাওয়া মানে তো দেখে মনে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে মানে আলফা থেকে কমে যাচ্ছে, আসলে তা কিন্তু নয়, সেটা বাড়ছে। এবং ওভারঅল তুই যদি 3টেকে যোগ করিস, তাহলে কিন্তু আবার তুই 3 আলফাই ফেরত পাবি দেখ, কারণ এই প্লাস √2 বিটা মাইনাস √2 বিটা কেটে যাবে। আমি যদি টোটাল এনার্জি বার করি, টোটাল এনার্জি মানে psi1 psi2 psi3 মিলিয়ে যে টোটাল এনার্জি হলো সেটা হবে E1 E2 E3, যেটা দাঁড়িয়ে যাবে দেখ আলফা প্লাস √2 বিটা প্লাস আলফা প্লাস আলফা মাইনাস √2 বিটা। তাহলে √2 বিটা কেটে গেল, 3টে, এখানে একটা আলফা, এখানে একটা আলফা, এখানে একটা আলফা, ইট উইল বি 3 আলফা। আর এই আলফা হচ্ছে দিস ইজ দি এনার্জি অফ পিওর ভাইটাল, পিওর পি, মানে অ্যাটমিক অরবিটাল গুলো। কারণ আলফাটা হচ্ছে সেই কুলম্ব ইন্টিগ্রাল মানে কি, সেম অ্যাটমের নিউক্লিয়াস সেম অ্যাটমের ইলেকট্রনকে টানছে, তার মানে ওগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল গুলো। আলফা হচ্ছে দিস আর দি এনার্জিজ অফ অ্যাটমিক অরবিটাল। মলিকুলার অরবিটাল হওয়ার পরে যে স্টেবিলিটি পাবে সেই স্টেবিলিটিটা আসলে বিটা, কারণ তখন মলিকুলার দুটো অ্যাটমের মধ্যে বন্ড হয়ে গেছে, বন্ড হলেই রেজোনেন্স ইন্টিগ্রাল আসবে, বিটা আসবে। তো আলফা গুলো হচ্ছে পিওর ফর্মের এনার্জি। তো আমরা জানি তো যে অ্যাটমিক অরবিটাল গুলো টোটাল যে এনার্জি থাকে মলিকুলার অরবিটাল গুলোকে যোগ করলে টোটাল এনার্জি সেটা হবে, দেখ সেটা মিলিয়ে দেখিয়ে দিলাম আমি, ঠিকই আছে। তাহলে অ্যাকচুয়ালি শুরুর সময় 3টে পি অরবিটাল মিলে যখন করেছিল টোটাল এনার্জি ছিল 3 আলফা। তারপর তারা যখন মলিকুলার অরবিটাল বানালো, একটা এনার্জি হলো আলফা প্লাস √2 বিটা, একটা শুধু আলফাই থেকে গেল, একটা আলফা মাইনাস √2 বিটা।
যে টোটাল এনার্জি আবার সেই একই 3 আলফা। তা জাস্ট তিনটে এনার্জি আমি বের করে তোদেরকে দেখালাম। তিনটে আলাদা আলাদা এনার্জি লেভেলে যে তৈরি হচ্ছে সেটা খুব ক্লিয়ারলি দেখা গেল। দেখ এটা বুঝতে পারলি কিনা? ঠিক আছে স্যার ওই জায়গাটা আরেকটু বলে দিন। কোন জায়গাটা? ওই যে মাঝখানে প্লাস থাকলে বললেন যে এটা কমবে এবং মাইনাস থাকলে যেটা বাড়বে। আলফা এবং বিটা দুটোই নেগেটিভ। তাহলে এবার তুই আমাকে বল যে এই তিনটের মধ্যে এটা হচ্ছে শুধু আলফা, এটা হচ্ছে আলফার সঙ্গে আরো সার্টেন অ্যামাউন্ট একটা যোগ আছে, এটা হচ্ছে আলফা থেকে একটা সার্টেন অ্যামাউন্ট বিয়োগ করা হয়েছে। আমি বললাম আলফা বিটা দুজনেই নেগেটিভ, দ্যাট মিনস আলফা প্লাস √2 বিটা, যেটা দেখে মনে হচ্ছে যে আলফার সঙ্গে সার্টেন অ্যামাউন্ট যোগ করা হয়েছে, আসলে কি বিয়োগ করা হয়েছে। তাহলে এটা আলফার থেকেও কম হবে এনার্জেটিক্যালি, কারণ বিটা নেগেটিভ। আচ্ছা এইদিকে মাইনাস √2 বিটা, তাহলে দেখে মনে হচ্ছে আলফা থেকে সার্টেন অ্যামাউন্ট বিয়োগ করা হয়েছে, কিন্তু বিটা নেগেটিভ হওয়ার কারণে এটা আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এনার্জিটা আলফার থেকে সামান্য বেড়ে যাবে। তাহলে একটার এনার্জি আলফা, একটার এনার্জি আলফার থেকে √2 বিটা কম আছে প্লাস, কিন্তু বিটা মাইনাস হওয়ার জন্য ব্যাপারটা কমে যাবে। অন্যটা হচ্ছে আলফার থেকে √2 বিটা পরিমাণ বেশি আছে মাইনাস, কিন্তু বিটা নেগেটিভ হওয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে সব থেকে কম এনার্জি আলফা প্লাস √2 বিটা, তারপর আলফা, তারপর আলফা মাইনাস √2 বিটা, মানে তিনটে আলাদা আলাদা এনার্জি লেভেলে এনার্জি তৈরি হলো, এইটা জাস্ট বোঝানো হলো। এইবার আমরা বের করতে চলেছি what will be the equation of psi1, what will be the equation of psi2, what will be the equation of psi3, এইটা কি কি হবে এটা আমরা বার করতে চলেছি। তো ওই যে C1 C2 C3 C1 C2 C3 এখানে দেয়া হয়েছে, তো এই C1 C2 C3 গুলো দিয়ে ওইগুলোকে কাজে লাগিয়ে দেখ আমি এবারে psi1 psi2 এবং psi3 এর ইকুয়েশন বার করব। দেখ psi1 psi2 psi3 যে অরবিটাল গুলো, এগুলো হচ্ছে এই মলিকুলার অরবিটাল গুলো। তাহলে এই মলিকুলার অরবিটাল গুলো কিন্তু যে কোনো, আমরা আজকে পড়া শুরুতেই জানলাম যে কোনো মলিকুলার অরবিটাল আসলে অ্যাটমিক অরবিটাল গুলোকে যোগ বিয়োগ করলেই পাওয়া যায়, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। তারপরে ঠিক একই রকম ভাবে কার্বন 1 কার্বন 2 এবং কার্বন 3 এই তিনটে কার্বনের অ্যাটমিক অরবিটাল গুলোকে যোগ বিয়োগ করলেই আমি কিন্তু এই যে তিনটে মলিকুলার অরবিটাল, এইটা এইটা এবং এইটা পেয়ে যাব, পাবোই। আমি তিনটের জন্য তিনটে আলাদা ইকুয়েশন পাবো, যেটা আসলে কার্বন 1 কার্বন 2 এবং কার্বন 3 এদের ইকুয়েশন গুলোকে যোগ বিয়োগ করা থাকবে। দেখ এখনই দেখতে পারি। তাহলে আমি ধরে নিচ্ছি psi1 হচ্ছে C1 টাইমস phi1, আমি কোনটা কি বলে দিচ্ছি, C2 টাইমস I2, C3 টাইমস I3। সবগুলোর ক্ষেত্রেই অবশ্যই এই একই জিনিসই প্রযোজ্য হবে, বাকি দুটোকে আমি এখন লিখছি না। যাই হোক, তো C1 C2 এবং C3, C1 C2 C3 এগুলো হচ্ছে কোনো কনস্ট্যান্ট নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার, কোনো ভ্যালু। কনস্ট্যান্ট নাম্বার মানে কোনো ভ্যালু, 2 1 5 সার্টেন ভ্যালু, যেগুলোকে কোএফিশিয়েন্ট বলা হয়, কোএফিশিয়েন্ট, সাম নাম্বার। এইবার দেখ psi1 একটা মলিকুলার অরবিটালের একটা ওয়েভ ফাংশন, এবং কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে সমস্ত ওয়েভ ফাংশন ব্যবহার করে থাকি তাদের মধ্যে একটা প্রপার্টি থাকতেই হয়, দে শুড বি অর্থো নর্মাল, নিশ্চয়ই মনে আছে, অর্থোগোনাল এবং নর্মালাইজড। দে শুড বি অর্থো নর্মাল, এবং অর্থো নর্মালটাকে এক কথায় যদি বলতে হয়, তুই জাস্ট I
জে কে, এটা তুই মনে রাখ। তাহলে দেখ 5 সেকেন্ড লাগবে না, তুই অর্থনর্মাল বুঝে যাবি। আই জে কে কি? আই জে কে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। ছোটবেলায় যেগুলো পড়েছিস, ছোটবেলায় তোরা এটা নিশ্চয়ই জানতিস, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, this should be 1. আই ক্যাপ আই ক্যাপ, জে ক্যাপ জে ক্যাপ, মানে সেম সেম গুণ করলে এক হয়। কারণ গুণ করলে কারণ এক কেন হয়? ডট প্রোডাক্ট মানে হচ্ছে cos থিটা থাকে, মানে মড অফ আই ক্যাপ ইনটু মড অফ আই ক্যাপ ইনটু cos 0। দুটোই যদি আই হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল নিশ্চয়ই 0 ডিগ্রি সেম। তো এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, দুটো ইউনিট ভেক্টর প্যারালাল, এক্স অ্যাক্সিস বরাবর দুজনেই যদি থাকে তো দে আর প্যারালাল, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে মড অফ আই মানে এখানে 1 আসবে, মড অফ আই মানে এখানে 1 আসবে, cos 0 মানে 1, তাহলে গুণফল সবসময় 1ই হবে। অন্যদিকে তুই যদি উল্টো গুলো নিস, আই জে, জে কে, কে আই, যে কোনো তুই যদি উল্টো যাকে খুশি নিবি সবসময় 0 হবে। সেটাও একই কারণে, কারণ ডট প্রোডাক্ট মানেই হলো, তুই ধর আই জে নিয়েছিস, তাহলে মড অফ আই, মড অফ জে, cos আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে, আই একটা তো এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে অ্যাঙ্গেলটা 90 হয়ে যাবে তখন। তাহলে মড অফ আই মানে 1, মড অফ জে মানে 1, cos 90 মানে কিন্তু 0, দ্যাট উইল বি 0। অর্থাৎ এক কথায় দাঁড়িয়ে গেল, সেম সেম জিনিসগুলোকে গুণ করলে 1 হবে, উল্টো জিনিসগুলোকে গুণ করলে 0 হবে। দ্যাট ইজ দি কন্ডিশন অফ অর্থনর্মালিটি। অর্থগোনাল মানে হচ্ছে, অর্থগোনাল শব্দটার মানেই হচ্ছে পারপেন্ডিকুলার। যখনই তুই অর্থগোনাল হবে, অর্থগোনাল তখনই বলা হবে যখন অপোজিট গুলো মানে আদার্স সেমটা ছাড়া অন্য যাকে খুশি দিয়ে তুই গুণ করবি 0 হয়ে যাবে। দিস ইজ কল নর্মাল, অর্থগোনাল। এবং নর্মালাইজড মানে হচ্ছে সেম সেম যখন গুণ করা হবে তখন 1 হবে। এই দুটো প্রপার্টি একসাথে হোল্ড করলে তখন ওয়েভ ফাংশনকে অর্থনর্মাল বলা হয়। তো ঘটনা হলো যে, বেশ, এবার ঘটনা হলো যে তার মানে এই কথাটা দিয়ে তুই অর্থনর্মালের ব্যাপারটা এক কথায় মনে রাখতে পারিস। আই জে কে দিয়ে মনে রাখবি, দেখবি অর্থনর্মাল জীবনে কোনোদিন ভুল হবে না। সেম গুলো গুণ হলে 1 হয়, দিস ইজ নর্মালাইজড। অপোজিট গুলো গুণ হলে 0 হয়। অপোজিট মানেই তো সেটা পারপেন্ডিকুলার, আই আর জে একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে দে আর পারপেন্ডিকুলার, তার মানে দে আর অর্থগোনাল। অর্থগোনাল মানেই হচ্ছে অপোজিট গুলো গুণ করলে 0 হবে, আর নর্মালাইজড মানে সেম গুলো গুণ করলে 1 হবে। তাহলে সমস্ত ওয়েভ ফাংশনের ক্ষেত্রে এই প্রপার্টিটা রয়েছে, থাকতেই হবে, নাহলে সে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন হিসেবে কনসিডার্ড হবে না। তাহলে সাই 1 এটাও নিশ্চয়ই অর্থনর্মাল হবে। সাই 1 মানে হচ্ছে এই ওয়েভ ফাংশনটার কথা বলছি, এই যে এটা, দিস ইজ সাই 1, এই সাই 1, এই সাই 1ও নিশ্চয়ই যে কোনো ওয়েভ ফাংশনের ইকুয়েশন তাকে অর্থনর্মাল হতেই হবে। দিস ইজ অলসো অর্থনর্মাল। তার মানে অর্থনর্মাল যদি হতে হয়, আর তার ইকুয়েশনটা তুই দেখতে পাচ্ছিস, দেখ C1 phi1, C2 phi2, C1 C2 C3 ভ্যালু কত আছে সেগুলো আমরা পরে বের করছি। C1 phi1, C2 phi2, C3 phi3 এরকম। তাহলে এটা যদি অর্থনর্মাল হতে হয়, তাহলে তুই বুঝতেই পারছিস সেম সেম ইয়েগুলো গুণ করলে মানে ধর এরকম হবে। যদি অর্থনর্মাল হয় তার মানে সাই 1 ডট সাই 1 ইট মাস্ট বি ইকুয়াল টু 1। সেম সেম গুণ করছি তো, সেম সেম গুণ করলে 1 হবে, উল্টো গুণ করলে 0 হবে। এটা সবসময় মেনে চলবে, সমস্ত ওয়েভ ফাংশনকে এটা মানতেই হবে। তুই যদি সাই 1 এর সঙ্গে সাই 2 গুণ করিস 0 হয়ে যাবে, সাই 2 এর সঙ্গে সাই 3 গুণ করিস 0 হয়ে যাবে। ডট প্রোডাক্ট হতে হবে, অন্য কিছুতে হবে না। তো সাই 1 মানে আমি কি লিখলাম এইমাত্র, C1 phi1, C2 phi2, C3 phi3 উপরে লিখেছি। C1 C2 C3 ভ্যালুটা আমি এখনো বের করিনি, বের করবো পরে। C1 phi1, C2 phi2, C3 phi3, এটার গুণফলটা তাহলে কত হবে, 1। এই তো সাই 1 ডট সাই 1, এটা একটা সাই 1 ডট দিয়ে এটার একটা সাই 1 হয়ে যাচ্ছে, দ্যাট উইল বি ইকুয়াল টু 1। কোন আপত্তি আছে? এবার আমি কি বললাম যে সমস্ত ওয়েভ ফাংশন তারা
অর্থনর্মাল হবে, সাই যেমন হবে ফাইও হবে, ফাই ওয়ান ওয়ান হবে, ফাই টু ওয়ান হবে। এরাও তো ওয়েভ ফাংশন, এরা অ্যাটমিক অরবিটাল গুলোর ওয়েভ ফাংশন, এগুলোকে জুড়েই মলিকুলার অরবিটালটা তৈরি হয়েছে। সাই হচ্ছে এই বড়গুলো, এই যে গুলো কোথায় গেল, এটা সাই ওয়ান, এটা সাই টু, এটা সাই থ্রি। আর অ্যাটমিক অরবিটাল মানে শুধু সি ওয়ান এর যেটা সেটা হচ্ছে ফাই ওয়ান, শুধু সি টু যেটা সেটা হচ্ছে ফাই টু, শুধু সি থ্রি যেটা সেটা হচ্ছে ফাই থ্রি। এদেরকে জুড়েই আমি এইগুলো তৈরি করেছি। তাহলে ছোটগুলো হচ্ছে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি, বড়গুলো হচ্ছে সাই ওয়ান সাই টু সাই থ্রি। এবার ব্যাপারটা হচ্ছে ছোট হোক বা বড়, মানে একটা অ্যাটমের হোক বা মলিকুলের হোক, সমস্ত ওয়েভ ফাংশনের ক্ষেত্রে প্রপার্টিটা হোল্ড করবে যে তাদেরকে অর্থনর্মাল হতেই হবে। সেম সেম গুণ করলে ওয়ান, যে মুহূর্তে তুই অপোজিট গুলো গুণ করবি সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে। এটা জিরো, এটা জিরো, এটাও জিরো, সব জিরো। এগুলো সেম গুলো শুধু বেঁচে থাকবে, উল্টো গুলো সব জিরো হয়ে যাবে। তাহলে এই ওপরের যে গুণফলটা তুই লিখলি ভালো করে দেখতো, এই ফাই ওয়ান এটা বেঁচে থাকবে। যখনই তুই ফাই ওয়ান ফাই টু কে গুণ করবি জিরো হয়ে যাবে, ফাই টু ফাই থ্রি কে গুণ করবি জিরো হয়ে যাবে। আচ্ছা, ফাই টু দিয়ে যখন আবার গুণ করতে যাবি এটার সঙ্গে এটা মানে এটা জিরো হয়ে যাবে, এটার সঙ্গে পরেরটা আবার বেঁচে থাকবে, তারপরেরটা আবার জিরো হয়ে যাবে। সাই থ্রির সঙ্গেও তাই, থ্রির সঙ্গে যখন গুণ করবি তিন এক জিরো হয়ে যাবে, তিন দুই জিরো হয়ে যাবে, তিন তিন এইটা বেঁচে থাকবে। তার মানে আসলে কিন্তু একটা করে টার্ম বেঁচে থাকবে। দেখ, এই সি ওয়ান ফাই ওয়ান ইন্টু সি ওয়ান ফাই ওয়ান এটা বেঁচে থাকবে, প্লাস সি টু ফাই টু ইন্টু সি টু ফাই টু এটা বেঁচে থাকবে, প্লাস সি থ্রি ফাই থ্রি ইন্টু সি থ্রি ফাই থ্রি এটা বেঁচে থাকবে। আসলে টোটাল 9টা টার্ম আসবে। এটা দিয়ে সবকটাকে গুণ করে 3টে টার্ম, এটাকে দিয়ে 3টেকে গুণ করে আরো 3টে টার্ম, এটাকে দিয়ে 3টেকে গুণ করে আরো 3টে টার্ম, টোটাল 9টা। তার মধ্যে কেবল 3জন বেঁচে থাকবে, বাকি সব জিরো হয়ে যাবে। কারা কারা বেঁচে থাকবে? সি ওয়ান ফাই ওয়ান ইন্টু সি ওয়ান ফাই ওয়ান, প্লাস সি টু ফাই টু ইন্টু সি টু ফাই টু, প্লাস সি থ্রি ফাই থ্রি ইন্টু সি থ্রি ফাই থ্রি। কারণ ওইগুলো সেম সেম আছে, সেম সেম থাকলে গুণফলটা ওয়ান হবে, আর অপোজিট থাকলেই জিরো। দেখ বোঝা যাচ্ছে কি? কি? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে সি ওয়ান ফাই ওয়ান আর সি ওয়ান ফাই ওয়ান যদি আমি গুণ করি তাহলে হয়ে গেল সি ওয়ান স্কোয়ার, মানে সি ওয়ান ইন্টু সি ওয়ান, এখানে সি ওয়ান স্কোয়ার, আর ফাই ওয়ানটা ওয়ান, দুটোই ফাই ওয়ান আছে, মানে আলটিমেটলি এটা স্কোয়ার হবে আর কি, সি ওয়ান ফাই ওয়ান এর স্কোয়ার। তো সি ওয়ান স্কোয়ার থাকলো, ফাই ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান, এই তো ফাই ওয়ান ডট ফাই ওয়ান তো ওয়ান। তাহলে আলটিমেটলি এখান থেকে বেঁচে থাকবে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। বাকি সব উড়ে যাবে। বোঝা যাচ্ছে কি? দেখ, এইটা গুণ করে বেঁচে থাকবে, এইটা গুণ করে বেঁচে থাকবে, এইটা গুণ করে বেঁচে থাকবে। তাহলে ফাই ওয়ান ফাই থ্রি চলে গেল সি থ্রি স্কোয়ার, ফাই ওয়ান চলে গেল সি ওয়ান স্কোয়ার, ফাই টু চলে গেল সি টু স্কোয়ার। শুধুমাত্র বাঁ দিকে পড়ে থাকবে শুধু এই সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এইটা বোঝা গেল কিনা দেখ, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার আমরা একটুখানি আগের যে ইকুয়েশন গুলো ছিল সেই ইকুয়েশন গুলো একটু করে ধরে নে, আমি এক্স এর 3টে ভ্যালু পেয়েছি। তো ধরে নে এক্সটা হচ্ছে প্লাস রুট টু, একটা একটা করে করছি। এক্স যদি প্লাস রুট টু হয় তুই একবার একটুখানি ওই ম্যাট্রিক্সটাতে ভ্যালু গুলো একটু বসাতে লাগবে, যে ম্যাট্রিক্সটা নিয়ে আমি শুরু করেছিলাম। এটা এক্স ওয়ান জিরো ওয়ান এক্স ওয়ান জিরো ওয়ান এক্স। এবার এক্স এর 3টে ভ্যালু পেয়েছি, তো 3টে ভ্যালুকেই একবার করে বসাতে হবে। বসিয়ে দেখ কি হয়। রুট টু ওয়ান জিরো, এক্স এর ভ্যালু রুট টু বসাচ্ছি সব জায়গায়। ওয়ান মাঝে এক্স ছিল সেখানে রুট টু বসিয়ে দিলাম, ওয়ান। তারপরে লাইনে ছিল জিরো, তারপরে ওয়ান, লাস্টে ছিল এক্স, তার জায়গায় বসালাম রুট টু। এদিকে থাকলো সি ওয়ান সি টু সি থ্রি, এটা আগে থেকেই ছিল, ইকুয়াল টু জিরো। এখানে আগেই ছিল, এখানে ছিল, এখানে ছিল, ওইটাকেই জাস্ট রিপ্লেস করলাম এক্স এর ভ্যালু। 3বার করবো, একবার প্লাস রুট টু বসালাম, একবার জিরো বসাবো, একবার মাইনাস রুট টু বসাবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এবার দেখ, তাহলে এখান থেকে এবার যদি আমি ম্যাট্রিক্সে তুই এটা ক্রস এটা এরকম করে গুণ করবি, এটা ক্রস এটা, এটা ক্রস এটা এরকম করে 3বার 3টে ইকুয়েশন পাবি অ্যাকচুয়ালি।
যে কোনো ম্যাট্রিক্স মানে হচ্ছে অনেকগুলো ইকুয়েশনকে এক জায়গায় বসিয়ে দেওয়া, আর কিছু না। √2c1 আমি কি এটা ক্রস এটা হবে ম্যাট্রিক্সের নরমাল গুণের নিয়ম, ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করে দে। √2c1 প্লাস c2, তারপরে 0 আছে মানে c3 টা এমনি 0 হয়ে যাবে, ওটা বাদ দিয়ে দে, ইকুয়াল টু 0। সেকেন্ড লাইনে কি হবে, এইটা ক্রস এইটা, তাহলে তখন হয়ে যাবে দেখ c1 প্লাস √2c2 প্লাস c3 ইকুয়াল টু 0। থার্ড লাইনে হয়ে যাবে দেখ c1 টা 0 হয়ে যাচ্ছে, c2 প্লাস √2c3 ইকুয়াল টু 0। এই তিনটা হয়ে গেল। বেশ, এবার দেখ তুই এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা দুটোর দিকে একটুখানি তাকা। দুটো থেকেই তুই যদি দেখতে পাস, দেখিস দেখ √2c1 প্লাস c2 0, এদিকে √2c3 প্লাস c2 0। এই দুটোকে তুই যদি বিয়োগ করে দিস, তুই দেখ পেয়ে যাচ্ছিস c1 ইকুয়াল টু c3। বলতে পারবো দেখ c1 আর c3 ইকুয়াল, এই দেখ তুই বিয়োগ করে দে না, তাহলেই তো বুঝে যাবি। এইটা মাইনাস এইটা, তাহলে c2 c2 কেটে যাবে, মাইনাসটা যদি তুই খুলবি √2c1 আর এদিকে মাইনাস √2c3 ইকুয়াল টু 0, তাহলে √2 ওইদিকে নিয়ে যাও, √2 কেটে দে, তাহলে c1 ইকুয়াল টু c3 হয়ে যাবে। এটা তো লিখেছি, দেখ ক্লিয়ার কিনা। হ্যাঁ, এইবার c1 ইকুয়াল টু c3 করে দিয়েছি, তাহলে এই ইকুয়েশনটা বেঁচে আছে, ওখানে c1 আর c3 ইকুয়াল করে দে। c1 এবং c3 কে ইকুয়াল করে ধর আমি c3 এর জায়গায় c1 করে দিলাম, তাহলে এই ইকুয়েশনটা থেকে এবার আমি পাবো দেখ 2c1, c1 এবং c3 দুটো কি ইকুয়াল, যেহেতু ইকুয়াল টু মাইনাস অফ √2c2, তার মানে ঘুরিয়ে বলা যায় c2 দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস, থাকবে একটা মাইনাস √2c1, দেখ বলা যাবে কিনা। ঠিক আছে, কোন আপত্তি আছে? ঠিক আছে তো? হ্যাঁ, একটু আগে করলাম c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার ইকুয়াল টু 1, জাস্ট করে এলাম। সেখানে আমি এইগুলোকে এবার রিপ্লেস করব, এই দুটোকে রিপ্লেস করে দেবো। তাহলে দেখ এখানে যদি আমি রিপ্লেস করি, তাহলে মোটামুটি আমি সবগুলোকে c1 করার চেষ্টা করছি, তাহলে এটাকে c1 স্কয়ার বাদ রেখে দে, c2 টার সঙ্গে c1 এর যে সম্পর্ক আছে এইটা √2 মাইনাস √2c1, তাহলে মাইনাসটা বাদ দে, তাহলে 2c1 স্কয়ার হয়ে যাবে। c3 আর c1 একই, তাহলে আবার একটা c1 স্কয়ার ইকুয়াল টু 1, which implies 4c1 স্কয়ার ইকুয়াল টু 1, which implies c1 একের 4, তার আবার রুট হবে মানে প্লাস মাইনাস হাফ, তাহলে c1 হয়ে গেল প্লাস মাইনাস হাফ। আমরা জানি c1 c3 একই, তাহলে c3 ও হয়ে গেল প্লাস মাইনাস হাফ। আচ্ছা, c2 আর c1 এর মধ্যে আবার সম্পর্ক জানি, c2 হচ্ছে আমার মাইনাস √2c1 আর c1 হচ্ছে প্লাস মাইনাস হাফ, তাহলে c2 বেরিয়ে গেল, আমি আপাতত প্লাসটাকে নিয়েই করছি, সবগুলোকেই প্লাস রেখে দে, অসুবিধা কিছু নেই, তুই সবগুলোকে মাইনাস রাখলেও সমস্যা নেই, যে কোনো একটা রাখবি তাহলেই হবে, এনিওয়ান, কোনো আপত্তি নেই। মানে তুই যদি মনে করিস যে আমি সবগুলো মাইনাস রাখবো, দ্যাট ইজ অলসো ফাইন, কোনো প্রবলেম নেই। তাহলে c2 এর ক্ষেত্রে আমি মাইনাস √2, c1 টাকে আমি প্লাস হাফটাই রাখছি, তাহলে দাঁড়িয়ে গেল মাইনাস 1/√2 c2। তাহলে আমার c1 c2 c3 এর ভ্যালুগুলো বেরিয়ে গেছে, আমি আরেকবার লিখে নিচ্ছি। c1 হচ্ছে প্লাস হাফ, c2 হচ্ছে আমার মাইনাস 1/√2 এবং c3 হচ্ছে আবার প্লাস হাফ, এই তিনটে। ভালো কথা, এই তিনটে যদি তুই পেয়ে গেছিস,
তিনটে যদি তুই পেয়ে গেছিস তাহলে তিনটে বসিয়ে দিয়ে তুই সাই ওয়ান সাই টু সাই থ্রির ভ্যালু গুলো বসাতে পারবি তো। এইবার দেখ এইখানটা ভালো করে খেয়াল কর, তুই যখন সাইটা বানাবি, আমি 1 2 3 লিখছি না এখন, একটু পরে লিখবো। সাইটা কি দাঁড়াবে, সাইটার মধ্যে কি ছিল, C1 5 1 একটু ইয়ে করে দেখ, তাহলে পেয়ে যাবে। দেখ C1 5 1 C2 5 2 C3 5 3, এটা হচ্ছে সাই। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি 1টা লেখাটা ঠিক হলো না। যে কোনো মানে 1 2 3 সবার ক্ষেত্রেই ব্যাপারটা একই। আসলে তো তুই লিনিয়ার কম্বিনেশনই করবি, যোগ বিয়োগই তো করবি। তো এইটাই থাকবে, ফর্মটা একই, মানে এটা 1 হোক 2 হোক 3 হোক, ফর্ম ইজ দিস অনলি। তাহলে কোনটা 1 কোনটা 2 কোনটা 3 বুঝবো কি করে, সেটা বোঝার রাস্তা আছে, দেখ এখনই আসবে, সেখানেই আমি আসছি। তো এইখানে দেখ কি আসবে, দেখ আমি জাস্ট তাহলে কোএফিসিয়েন্ট গুলোকে বসিয়ে দেবো আর 5 1 5 2 5 3, C1 হচ্ছে 5 1 এর কোএফিসিয়েন্ট, C2 হচ্ছে 5 2 এর কোএফিসিয়েন্ট, C3 হচ্ছে 5 3 এর কোএফিসিয়েন্ট। তিনটে কোএফিসিয়েন্ট বসাবো আর 5 1 5 2 5 3 বসাবো, এইটুকুই ব্যাপার। তাহলে দেখ কোএফিসিয়েন্ট গুলো আমি এখানে ক্যালকুলেট করে বার করলাম। একটা বেরিয়েছে প্লাস হাফ, তাহলে হাফ 5 1, মাঝেরটা C2 কিন্তু মাইনাস বেরিয়ে গেছে, মাইনাস 1/√2 5 2, তারপরটা আবার প্লাস 5 3। এবার দেখ, তাহলে প্রথমটা এখানে প্লাসটাও আমি দিয়ে রাখি, বোঝাতে সুবিধা হবে। তাহলে প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, মানে কি মাঝে একটা ফেজ চেঞ্জ হচ্ছে, প্লাস থেকে মাইনাস হয়েছে, মাইনাস থেকে আবার প্লাস হয়েছে। তাহলে তুই কি বুঝলি, তার মানে বোঝা গেল এইখানে একটা নোড হবে, এইখানে আবার একটা নোড হবে, তবেই তো হবে। এটা প্লাস থেকে মাইনাস হয়েছে, একবার সাইন চেঞ্জ, মাইনাস থেকে প্লাস হয়েছে, আবার একবার সাইন চেঞ্জ। সাইন চেঞ্জ কখন হবে, যখন এইগুলো আসলে কি, এইগুলো তো ওয়েভ ফাংশনের ইকুয়েশন, ওয়েভ ফাংশন, তখন ওয়েভ ফাংশন নিশ্চয়ই ফেজ চেঞ্জ করছে, সেই জন্য প্লাস মাইনাস সাইন চেঞ্জ হয়েছে। তার মানে দেখা গেল C1 C2 এর মধ্যে একটা নোড আছে, ওইদিকে C2 C3 এর মধ্যে আবার একটা নোড আছে। এই ইকুয়েশনটা থেকে আমি সেটা বলতে পারি। বোঝা গেল আমি কিভাবে বললাম? যদি তিনটেই প্লাস হতো, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তার মানে কোনো নোড নেই, সাইন চেঞ্জ হচ্ছে না। যেই মাঝেরটা মাইনাস হয়ে গেল, তার মানে তুই বুঝে নে প্রথমটা প্লাস থেকে মাইনাস হলো, তারপরটা আবার মাইনাস থেকে প্লাস হলো, তার মানে এখানে একটা নোড, আবার একটা নোড। বুঝতে পারছিস, দুখানা নোড আছে, ইকুয়েশনটা থেকেই বলা যাবে। ক্লিয়ার? তাহলে দুটো যদি নোড থাকে, তার মানে সাই কত ছিল, n এর ভ্যালু নিশ্চয়ই 3 ছিল, টোটাল নাম্বার অফ নোড n-1, তো তাহলে ওটা আসলে সাই 3 বলা যাবে। তো দ্যাট ইজ দি ইকুয়েশন অফ সাই 3। সাই 3টা বের করে ফেলেছি, এবং করার সময় দেখ এক্সটাকে প্লাস √2 ধরেছিলাম, দিয়ে ওটা বেরিয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এক্সটাকে এবার মাইনাস, বাকিগুলো ধর, একটা একটা করে ধরবি, একটা একটা করে বেরিয়ে যাবে। তুই ধরে নে এক্সটাকে 0 ধরে নে, এক্সটাকে 0 ধরে নে। আমি বাকি দুটোকে ডাইরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ, নাহলে অনেক টাইম যাবে। এক্সটাকে 0 ধরে যে ইকুয়েশন পাওয়া যাবে সাই এর, একবার লিখে দিচ্ছি, ওই একই ফরম্যাট, একই, একটা একটা করে বসাবি করবি। এক্সটাকে 0 ধরে যে সাই এর ইকুয়েশন আসবে সেটা এরকম, 1/√2 phi 1, একটা করে দেখালাম, বাকিটা একবার লিখে দিচ্ছি। 1/√2 phi 1 মাইনাস 1/√2 phi 3। এবার দেখ এখানটা মাঝে মাইনাস আছে, এদিকে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস একবারই সাইন চেঞ্জ, এরপরে তো আর কেউ নেই, দুটো টার্মের মধ্যে তুই একবারই সাইন চেঞ্জ দেখতে পাচ্ছিস। তাহলে কটা নোড আছে, একটাই নোড আছে, এটাকে তুই প্লাসটাও দিয়ে দে। কোএফিসিয়েন্টের সাইন দেখলেই তো তুই বলে দিবি কোথায় সাইন, যেখানেই চেঞ্জ হচ্ছে তার মানে ওখানে নোড আছে, তা নাহলে হবে না। তার মানে দিস ইজ সাই 2। 1 না 2 না 3, প্রসেসটা আমি এখান থেকে বলবো ইকুয়েশনটা দেখে। এবার তুই যদি এক্সটাকে আগেরবার মাইনাস ধরা হয়েছিল নাকি, না প্লাস ধরা হয়েছিল বোধহয়,
প্লাস ধরেছিলাম। এক্সটাকে তুই -√2 ধরে নিয়ে এই একই প্রসেস, এই এর মধ্যে বসাবি, ম্যাট্রিক্সের মধ্যে বসাবি, ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন গুলো করবি, করে জেনারেল ফরম্যাটে নিয়ে এসে সবগুলোর ভ্যালু দেখবি কি হলো, C1 C2 C3 কি ভ্যালু হলো, দিয়ে সেই অনুযায়ী ফাইনাল ফর্মটা যখন লিখবি দেখবি আর একটাই মাত্র পড়ে আছে সাই1, ওটা সাই1ই হবে। আমি লেখার আগেই বলে দিলাম, কারণ একটাই তো বাকি আছে। আর যাই হোক, তো ওটা আসছে হাফ ফাই1, হাফ মানে এখানে প্লাস আছে, প্লাস 1/√2 ফাই2 প্লাস হাফ ফাই3। দেখ এখানে কোথাও সাইন চেঞ্জ নেই, প্লাস প্লাস প্লাস, নো সাইন চেঞ্জ, কখনো সাইন চেঞ্জ হবে না। তাহলে এখানে নোট নেই, 0 নোট, তার মানে সাই1। তাহলে আমি আবারও তিনটে ইকুয়েশন, তিনটে অরবিটালের লিখে দিচ্ছি। সাই1 একটু নিচে থেকেই লিখি, এটা একটা, এটা একটা, এটা একটা, একটা হচ্ছে সাই1, দিস ইজ সাই2, দিস ইজ সাই3। সাই1 এর ইকুয়েশন দাঁড়িয়েছে দেখ, প্লাস হাফ ফাই1 প্লাস 1/√2 ফাই2 প্লাস হাফ ফাই3। এটা হচ্ছে সাই1 এর। সাই2 এর ইকুয়েশনটা দেখ, প্লাস 1/√2 ফাই1 মাইনাস 1/√2 ফাই3। 2 নেই কিন্তু, 2 উড়ে গেছে, শুধু 1 আছে, 3 আছে। সাই3 কি হলো? সাই3 আমরা উপরে করেছি দেখ, এই তো প্লাস হাফ, মাঝে মাইনাস 1/√2, তখন হচ্ছে প্লাস হাফ ফাই1 মাইনাস 1/√2 ফাই2 প্লাস হাফ ফাই3। এই তিনটে প্লাস মাইনাস প্লাস, তাহলে তিনটে হয়ে গেল, তিনটে নোট থাকলো। তাহলে এই হচ্ছে আমার তিনটে ইকুয়েশন, সাই1 এর ইকুয়েশন, সাই2 এর ইকুয়েশন, সাই3 এর ইকুয়েশন। এইবার একটুখানি খেয়াল করে দেখ, সাই2 তে কোনো ফাই2 টার্মই নেই, ফাই2 টার্মটাই গায়েব, 1 আছে 3 আছে, এখানে দেখ 1 2 3 আছে, এখানেও দেখ 1 2 3 আছে, এখানে 2 টার্মটাই নেই। তাহলে কি বুঝলি? তারপরে C2 তে কোনো C2 ওয়েভ ফাংশনটাই তো নেই, C2 ওয়েভ ফাংশনটাই হচ্ছে ফাই2, সেটাই গায়েব। তার মানে নোটটা কোথায় আছে? C2 এর উপরে আছে। বোঝা গেল কেন C2 এর উপরে কোনো অরবিটাল নেই? এই ছবিটা কেন হলো? এই ছবিটা কেন হলো? এইখান দিয়ে কেন নোটটা গেল? ক্লিয়ার? কি আছে? ঠিক আছে তো? হ্যাঁ। এখন এটা তো গেল এইটুকুর ব্যাপার। আরেকটু অল্প, খুব সামান্য একটুখানি জিনিস আছে, যেটাকে আমি ফট করে দিচ্ছি। এই সাই1 সাই2 সাই3 ভিত্তিতে এই তিনটি ওয়েভ ফাংশনের ইকুয়েশন আমি বের করে ফেললাম, যেখান থেকে দেখ আমি দুই একটা খুব সুন্দর জিনিস ফটাফট বের করে নিতে পারবো। কিরকম? ধরা যাক 3 রকমই তো সিস্টেম হতে পারে। এক হতে পারে র্যাডিক্যাল, এক হতে পারে অ্যানায়ন, এক হতে পারে ক্যাটায়ন। এই তো তিনটে হবে এর ক্ষেত্রে, অ্যালাইল সিস্টেমের ক্ষেত্রে। র্যাডিক্যাল মানে হচ্ছে এখানে দুটো, এখানে একটা, অ্যানায়ন মানে এখানে দুটো, এখানেও দুটো, আর ক্যাটায়ন মানে নিচে একটা, নিচে দুটো, জাস্ট আর কিছু। দিস ইজ সাই1, সবগুলোই একই, এটাও সাই1, এটাও সাই1। আমি এখন সবগুলোর ইকুয়েশনও জানি, সাই2 সাই2 সাই3 সাই3, আমি এখন সবগুলোর ইকুয়েশনও জানি, কোনো সমস্যা নেই। এইবার আমি একটা দুটো 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 করে জিনিস বার করবো, সবার ক্ষেত্রেই বার করবো, তিনজনের ক্ষেত্রেই বের করবো দুটো করে জিনিস। দেখ কি কি বের করবো।
ভেরি সিম্পল। আমি প্রথমে 1 by 1 করছি। প্রথমে বের করব ইলেকট্রন ডেনসিটি। ইলেকট্রন ডেনসিটি ইলেকট্রন ডেনসিটি বলতে ইলেকট্রন ডেনসিটি অন ইন্ডিভিজুয়াল অ্যাটম। মানে ধর এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, তিনটে অ্যাটম আছে তো, তিনটে অ্যাটমের একজনকে আমি C1, একজনকে C2, একজনকে C3 ধরছি। যে কোনো একজন ধর এটাকে ধর C1 ধরলি, এটাকে ধর C2 ধরলি, এটাকে C3 ধরলি, কোনো ব্যাপার নেই। যেদিক থেকে খুশি ধরতে পারিস, কোনো সমস্যা নেই। তো তোর খুশি, তুই যেটাকে খুশি C1 ধরবি, তুই যেটাকে খুশি C2 ধরবি। মাঝখান থেকে ধরবো বললে হবে না, একটা এন্ড থেকে ধরবি, তাহলেই হবে। তো এবার ইলেকট্রন ডেনসিটি অন C1 কি করে বের করবো? ইলেকট্রন ডেনসিটি অন C1 বের করার নিয়ম হচ্ছে, C1টা কোন কোন জায়গায় আছে তুই দেখে নে। মানে এগুলো C1 এর যে এই যে সাই1 এ একটা দেখ, এখানে C1 আছে, সাই2 তেও C1 আছে, সাই3 তেও C1 আছে। তো নিয়মটা হচ্ছে, তুই যখন C1 এর উপরে টোটাল ইলেকট্রন ডেনসিটিটা বের করবি, সেটা কিরকম ভাবে হবে দেখে নে। সেটা হবে হচ্ছে সাই1 এ আমি যদি এই র্যাডিক্যালটা নিয়ে কথা বলি, তাহলে সাই1 এ দুটো ইলেকট্রন, সাই2 তে একটা ইলেকট্রন। তাহলে সাই1 এ C1 এর ইয়ে হচ্ছে হাফ, সাই2 তে C1 এর ভ্যালু হচ্ছে 1/√2। এগুলো তো মানে এগুলো এই যে কোএফিসিয়েন্ট গুলো, এগুলোই তো C1, C2, C3 এর ভ্যালু। But these are the coefficient of carbon 1, this is the coefficient of carbon 2, this is the coefficient of carbon 3. এবার আমি বের করতে চাইছি C1 এ কতটা ইলেকট্রন ডেনসিটি আছে। কি করে বার করব? বার করব হচ্ছে এই সাই1 এ টোটাল ইলেকট্রন কতগুলো আছে ইনটু যে পার্টিকুলার অ্যাটমের উপরে আমি বার করতে চাইছি ইলেকট্রন ডেনসিটি, সেই অ্যাটমের যে কোএফিসিয়েন্ট তার স্কয়ার। আমি যদি C1 এর উপর বার করতে চাই, তাহলে C1 এর উপরে হাফ আছে, হাফের স্কয়ার প্লাস এটার স্কয়ার প্লাস উপরেটা যদি ইলেকট্রন থাকতো, সাই3 তে নেই, যদি থাকতো এখানে হাফ স্কয়ার হতো। দেখ একটা করি, তাহলে বাকিটা বুঝে যাবি। তাহলে C1 এর উপর ইলেকট্রন ডেনসিটি বার করতে চাইছি তো, তাহলে C1 এর ক্ষেত্রে আমি কার জন্য করছি, আমি র্যাডিক্যালটার জন্য করছি, অ্যালাইন র্যাডিক্যালের জন্য এখন করছি, তারপরে অ্যানায়ন করবো এবং ক্যাটায়ন করবো। র্যাডিক্যালের জন্য যদি করছি, হ্যাঁ, তো তাহলে এখানে দেখ C1 মানে হচ্ছে তো, তাহলে সাই1 এ দেখ, সাই1 এ দুখানা ইলেকট্রন আছে ইনটু C1 এর কোএফিসিয়েন্টটা দেখ, সাই1 এ হাফ, এই যে হাফ। এই ইকুয়েশন গুলো কিন্তু তিনজনের ক্ষেত্রে একই থাকবে, সব জায়গায় এক। এই তিনটে ইকুয়েশন দিয়ে আমি যা ক্যালকুলেশন করা সব করে ফেলবো। তো দুখানা ইলেকট্রন আছে সাই1 এ ইনটু ওর যে কোএফিসিয়েন্ট ছিল এখানে দেখ হাফ, এই যে হাফ, তার স্কয়ার, এটা স্কয়ার করে দেবো প্লাস শুধু তো একটা জায়গাতেই নেই, শুধু সাই1 এই নেই, সাই2 তেও একটা আছে। তাহলে সাই2 তে থাকা ইলেকট্রনের সংখ্যা ইনটু সাই2 তে, যেহেতু তুই C1 এর উপরে ইলেকট্রন ডেনসিটি বার করছিস, সুতরাং সাই2 তে C1 এর যে কোএফিসিয়েন্ট আছে এইটা, তার স্কয়ার 1/√2 তার স্কয়ার। আগেরবারও সব জায়গাতেই স্কয়ার হবে, আগেরবার হাফ ছিল তার স্কয়ার করেছি। তার মানে প্রত্যেকটা অরবিটালে ইন্ডিভিজুয়ালি কতগুলো ইলেকট্রন আছে দেখবো, ইনটু সেই পার্টিকুলার অরবিটালে যার উপরে আমি ইলেকট্রন ডেনসিটি বার করছি, C1 এর উপরে বার করছি, তাহলে C1 এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস তারপর একটা সাইড তে একটা আছে, তাহলে 1 ইনটু সেইখানে যে C1 এর কোএফিসিয়েন্ট আছে 1/√2 তার স্কয়ার। তারপর এটা নেই, 0, সেই জন্য নেই, ওখানে এখানে অ্যাড করা হয়নি। দেখ বুঝলি কিনা? ঠিক আছে, যেখানে যেখানে ইলেকট্রন আছে সেইটা মানে নাম্বার অফ ইলেকট্রন অরবিটালে ইনটু সেই অরবিটালে যে পার্টিকুলার অ্যাটমের আমি বার করতে চাইছি সেই অ্যাটমের যে কোএফিসিয়েন্ট ছিল তার স্কয়ার, এইটুকুই দিয়ে অ্যাড করে করে যাব। ঠিক আছে, আরেকবার বলে দাও। কোনটা বুঝলি না? এই কোএফিসিয়েন্ট, ওখানটা কোএফিসিয়েন্ট তো এখানে দেওয়াই আছে, এই দেখ এইগুলো, দিস আর দি কোএফিসিয়েন্ট, তিনটে জায়গায় তিনটে করে। মানে ধর এই যে সাই1, সাই2 এবং সাই3, এই তিনটে কি, এই তিনটে হচ্ছে মলিকুলার অরবিটাল গুলোর ইকুয়েশন। যে ইকুয়েশনে এই যে ভ্যালুগুলো, সংখ্যাগুলো, ডিজিট গুলো, এই ডিজিট গুলোকে বলে কোএফিসিয়েন্ট। আর φ1, φ2, φ3 হচ্ছে অ্যাটমের অরবিটাল। C1 অ্যাটম, কার্বন অ্যাটমের ফার্স্ট কার্বন অ্যাটমের অরবিটাল, সেকেন্ড কার্বন অ্যাটমের অরবিটাল,
থার্ড কার্বন অ্যাটমের অরবিটাল, যেগুলোকে যোগ বিয়োগ করে আমি মলিকুলার অরবিটাল পেয়েছি। তাই এইগুলো হচ্ছে দিজ আর দি কোএফিসিয়েন্ট। এইবার ঘটনা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি আমি বার করতে চাইছি প্রত্যেকটা অ্যাটমের উপরে, C1 এর উপরে কত আছে, C2 এর উপরে কত আছে, C3 এর উপরে কত আছে। এবার C1 এর উপরে কত আছে এটা বেরোবে হচ্ছে ψ1, মানে ইলেকট্রনটা তো সব জায়গায় থাকতে পারে, ψ1 এ থাকতে পারে, ψ2 তে থাকতে পারে, ψ3 তে থাকতে পারে। তাই নিয়ম হচ্ছে ψ1 এ যতগুলো ইলেকট্রন আছে ইনটু ψ1 এর যে ইকুয়েশন, সেখানে C1 এর উপরে C1 এর কোএফিসিয়েন্ট কত, C1 এর কোএফিসিয়েন্ট হাফ, C1 মানে হচ্ছে এই ψ1 এর কোএফিসিয়েন্ট আর কি। যেহেতু আমি C1 ফার্স্ট কার্বন অ্যাটমের উপরে চার্জ বার করছি, বুঝতে পারলাম? তাহলে ফার্স্ট কার্বন অ্যাটমের যে কোএফিসিয়েন্ট আছে সেইটার স্কয়ার ইনটু, এটা যেহেতু ψ1 দুটো ইলেকট্রন আছে ইনটু 2 প্লাস 1/√2 তার স্কয়ার, এখানে যদি একটা থাকে তাহলে ইনটু 1 প্লাস এটার কোএফিসিয়েন্টের স্কয়ার ইনটু এখানে কোনো ইলেকট্রন নেই সেজন্য 0। বুঝে গেল? হ্যাঁ। তাহলে এই হচ্ছে তাহলে ভ্যালুটা, হাফ প্লাস হাফ, প্রথমটা থেকে 2 ইনটু 1/4 মানে হাফ বেরোবে। দেখ এখান থেকে হাফ বেরোবে, এখান থেকেও হাফ বেরোবে, তাহলে টোটাল 1। তাহলে C1 এর উপরে চার্জ বেরিয়ে গেল 1। একই রকম কেস তুই এবার C2 তে ঝড়ের মতো করে দে, কিছুই নেই। তাহলে C2 তেও তুই ওই একই কাজ করবি। তাহলে C2 তে ψ1 এ তোর ইলেকট্রন আছে দুটো, এদিকে কোএফিসিয়েন্ট দেখ 1/√2, তাহলে তুই স্কয়ার করে দে 1/√2 তার স্কয়ার প্লাস ψ2 তে ইলেকট্রন আছে তোর একটা, আর এদিকে ψ2 তে C2 এর কোনো কোএফিসিয়েন্টই নেই, ψ1 আছে ψ2 আছে, ψ1 আছে ψ3 আছে, 2 তো নেই, কোএফিসিয়েন্টই নেই, তার মানে 0। তাহলে ওদের কাটিয়ে দে, আর কিছু হবে না, শুধু এইটুকুই থাকবে, which means 1। একটু লাগবে টাইম। C3 তুই রেখে দে, ঢাকা দিয়ে আমি খেয়ে নেবো। C3 একই রকম ভাবে আমি C3 টা বের করব। C3 তে মানে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রনই নেই কোনো জায়গাতেই, মানে C3 এর ক্ষেত্রে দেখ প্রথমটার ক্ষেত্রে ইলেকট্রনই নেই না, ভুলভাল বলে দিলাম। C3 এর ক্ষেত্রে C3 মানে 3 নম্বর কার্বনটা, এই যে 3 নম্বর কার্বনটা, তাহলে প্রথম অরবিটালটা ψ1 এ আছে দুটো ইলেকট্রন ইনটু C3 এর করসপন্ডিং কোএফিসিয়েন্ট কত দেখ, উপরে ইকুয়েশন দেওয়া আছে, এটা হাফের স্কয়ার, মানে ওই পার্টিকুলার প্রত্যেকটা, মানে তোকে ψ1 নিতে হবে, ψ2 নিতে হবে, ψ3 নিতে হবে, নিয়ে ψ1 এ যতগুলো ইলেকট্রন আছে ইনটু যার উপরে তুই চার্জ বার করছিস তার কোএফিসিয়েন্ট তার স্কয়ার, প্লাস সেকেন্ড মলিকুলার অরবিটালটা নিবি, সেখানে যতগুলো ইলেকট্রন আছে ইনটু যার উপরে তুই চার্জ বার করছিস তার কোএফিসিয়েন্টের স্কয়ার, এরকম করে যোগ করে করে যেতে হবে। সেকেন্ড মলিকুলার অরবিটালটাতে একটা ইলেকট্রন আছে, এই যে এখানে একটা আছে, তাহলে 1 ইনটু ψ2 তে C3 এর উপরে যে 1/√2 আছে, -1/√2 অ্যাকচুয়ালি, তার স্কয়ার, স্কয়ার। তাহলে এখান থেকে তোর হচ্ছে 2 ইনটু 1/4 মানে হাফ, আর ওখান থেকে বেরোচ্ছে হাফ, মানে 1 হয়ে যাচ্ছে। দেখ তাহলে কি দাঁড়ালো, C1 এর উপরেও চার্জ 1, C2 এর উপরেও চার্জ 1, C3 এর উপরেও চার্জ 1। কি বোঝাচ্ছে আসলে মানেটা, ইলেকট্রনটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সবগুলোতে তো চার্জ 1 বেরিয়ে গেল ইলেকট্রনের, তাহলে এই র্যাডিক্যালটাতে আসলে ইউনিফর্মলি চার্জটা ডিস্ট্রিবিউটেড, সেটাই তো হয়। তুই তো এটা রেজোনেন্স করতে পারিস তো, এটা ডট হয়ে গেল, র্যাডিক্যালটা সর্বত্র যেখানে খুশি ছড়িয়ে থাকতে পারে, সেই জন্য প্রত্যেকটা অ্যাটম সেম চার্জ বহন করে, মানে এই র্যাডিক্যালটা বোঝাচ্ছে, এটার মানেটা আসলে এই ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে, সেটাই তো হয়, দে আর ইন কনজুগেশন। বোঝা গেল? এখনো শেষ হয়নি, আমি জানি একটু দেরি হচ্ছে, যাদের তারা আছে তারা কেটে পড়ো, কারণ
এটা শেষ না করে ছাড়লে পরের দিন আমার একটু অসুবিধাই হবে। মানে এটার খুব একটা কাজ নেই, হ্যাঁ, এটার খুব একটা তোদের ওই পেরিসাইক্লিক পারপাস যতটুকু লাগবে সেটা এইটুকু, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি এইটুকু, ঠিক আছে? এর পরের যে ম্যাথামেটিক্যাল পোর্শন এটা পেরিসাইক্লিকে লাগবে না, হ্যাঁ, কিন্তু এই টপিক রিলেটেড বলে আমি পড়িয়ে দিচ্ছি। এবার এইটা যাদের যাদের মনে হচ্ছে যে চাপ হয়ে আছে তারা লিভ করে যায়, কোনো চাপ নেই, তাদের পড়তে হবে না, কিন্তু আমি কমপ্লিট করে দেবো ওটা। তো যাই হোক, তো বন্ড অর্ডার যেটা রয়েছে, এবার যদি আমি বন্ড অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ বন্ড, তাই নাম্বার অফ বন্ড মানে তোকে দুটো দুটো অ্যাটম নিতে হবে, C1 C2 বা C2 C3 দুটোই হবে, দুটোই বন্ড অর্ডার বেরোবে তো ম্যাক্সিমাম, হয় C1 C2 নাহলে C2 C3। এটার নিয়ম হচ্ছে তুই প্রথমে C1 এবং C2 এর মধ্যে যেহেতু দেখছিস তা দুটো প্রথম দুটো অ্যাটমের মধ্যে, তাহলে ওই দুটো অ্যাটমের করসপন্ডিং কোএফিসিয়েন্ট দেখ। এখানে দেখ C1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে হাফ, এইখানে হচ্ছে 1/√2। এই দুটো হচ্ছে, এটা হচ্ছে C1 এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে C2 এর কোএফিসিয়েন্ট, দুটো কার্বনের কোএফিসিয়েন্ট পেয়ে গেলাম, ইনটু ওই অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে, যেমন ψ1 এ আছে দুটো, এখন যেখানে ψ1 আছে দুটো, ψ2 তে আছে একটা, তাহলে ব্যাপারটা হবে এরকম। দেখ C1 এবং C2 এর মধ্যে আমি বন্ড অর্ডার বার করছি, তাহলে C1 এর কোএফিসিয়েন্ট হাফ ছিল দেখবি, ইনটু C2 এর কোএফিসিয়েন্ট, মানে ψ1 এই হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অরবিটালে, আমি উপরে চলে গেলে হবে না, কিন্তু আমি ψ1 ধরে করব, প্লাস ψ2 ধরে একই জিনিস করব, প্লাস ψ3 ধরে একই জিনিস করব। তো যাই হোক, তাহলে ψ1 এর নাম্বার অফ ইলেকট্রন ইনটু, মানে নাম্বার অফ ইলেকট্রনটা পরে বললেই ভালো হতো, মানে ψ1 এর C1 এবং C2 দুজনের কোএফিসিয়েন্ট গুণ করব, ইনটু তাতে কতগুলো ইলেকট্রন আছে সেটাও গুণ করব। আমি আরেকবার বলে দিচ্ছি, আমি আসলে বার করতে চাইছি বন্ড অর্ডার, কতগুলো বন্ড আছে সেটা বার করতে চাইছি। তাহলে বন্ড অর্ডার মানে হলো কতগুলো বন্ড আছে। বন্ড অর্ডারটা বের করার নিয়ম হচ্ছে C1 এর কোএফিসিয়েন্ট ইনটু C2 এর কোএফিসিয়েন্ট ইনটু কতগুলো ইলেকট্রন আছে। এটা প্রথম মলিকুলার অরবিটালটার জন্য করতে হবে, প্লাস দিয়ে দ্বিতীয়টার জন্য করতে হবে, প্লাস দিয়ে তৃতীয়টার জন্য করতে হবে, সব কটার জন্যই করতে হবে। তাহলে যেহেতু আমি র্যাডিক্যাল নিয়ে কথা বলছি, র্যাডিক্যাল নিয়ে কাজ করছি, তাহলে র্যাডিক্যাল নিয়ে কাজ করছি মানে ψ1 এ দুটো আছে, ψ2 তে একটা আছে, ψ3 তে কেউ নেই। তাহলে ψ1 এর জন্য তোর C1 C2, এটা হচ্ছে C1 এর কোএফিসিয়েন্ট ইনটু C2 এর কোএফিসিয়েন্ট ইনটু 2, প্লাস এটা হচ্ছে C1 এর কোএফিসিয়েন্ট, C2 এর কোএফিসিয়েন্ট 0 ইনটু 1 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু 0 হয়ে গেছে ওটা পুরোটাই 0 হয়ে যাবে। তো পাশাপাশি দুটো অ্যাটমের কোএফিসিয়েন্ট গুলোকে গুণ করবি, তো ψ2 তে তো তোর C2 এর কোএফিসিয়েন্টই নেই, ওটা 0, তো গুণফলটা অটোমেটিক্যালি ইট উইল বি 0, সুতরাং আরেকটা টার্ম কিছু আসবেই না, ইট উইল বি +0। তাহলে বন্ড অর্ডার বের করার নিয়ম হচ্ছে যে দুটো অ্যাটমের মধ্যে বের করব, C1 C2 হতে পারে, C2 C3 হতে পারে, যে দুটো অ্যাটমের মধ্যে বার করব তাদের কোএফিসিয়েন্ট গুলো গুণ করে দেবো, ইনটু কতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকটাতে, ψ1 এও তাই, প্লাস দিয়ে ψ2 তেও তাই, প্লাস দিয়ে ψ3 তেও তাই। তাহলে ψ1 এ আসলে ছিল আমার কাছে ψ1 এ আমার কাছে ছিল আসলে দুটো করে ইলেকট্রন। দেখ এই ছবিটা দেখ বুঝতে পারবি, ψ1 এ দুটো, ψ2 তে একটা। তাহলে আমার নিয়ম অনুযায়ী যেটা হবে সেটা ψ1 এর এটা হাফ ইনটু 1/√2 ইনটু 2, প্লাস 1/√2 ইনটু 0, কারণ এখানে কেউ নেই, ইনটু 1, কারণ আমি এখন র্যাডিক্যালটা নিয়ে কথা বলছি, তাহলে 2 ইনটু হাফ ইনটু 1/√2 প্লাস 1 ইনটু 1/√2 ইনটু 0, তাহলে এই দিকটা অ্যাকচুয়ালি পুরো 0 হয়ে যাচ্ছে, শুধু এইটুকুই বেঁচে থাকবে, 2 ইনটু হাফ ইনটু 1/√2। বোঝা গেল কি? দেখ এটা ওইটুকুই বেঁচে আছে, 2 ইনটু হাফ ইনটু 1/√2। ক্লিয়ার? তাহলে এইখান থেকে ভ্যালুটা আসবে 1/√2, এখান থেকে ভ্যালুটা আসবে 1/√2। একই রকম ভাবে C2 C3 টা কর, তাহলে দেখ আগেরটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে C2 C3 মানে কোন দুটো? C2 C3 মানে হলো এই পরের দুটো, এই দুটো,
এরা দুটো। তাহলে আমি এখন র্যাডিক্যালের জন্য করছি, তার মানে কি হবে 2 ইন্টু 1/√2 ইন্টু হাফ প্লাস 1 ইন্টু এখানটা 0 হয়ে যাবে, 0 ইন্টু 1/√2, তারপরে এদিকটা আবার 0, তাহলে শুধু পড়ে থাকবে হচ্ছে 2 ইন্টু 1/√2 ইন্টু হাফ। সেটাই করছি দেখ, 2 ইন্টু 1/√2 ইন্টু হাফ, তাহলে আবার সেই বেরোচ্ছে দেখ 1/√2। এটা তোকে কি বোঝাচ্ছে? এটা বুঝিয়ে দিচ্ছে দেখ, তার মানে তোকে বলে দেওয়াই হলো যে C1 C2 C3 এই যে তিনটে অ্যাটম আছে, এখানে C1 C2 এর যে বন্ড দ্যাট ইজ ইকুয়াল ইন লেন্থ উইথ C2 C3 বন্ড। বন্ড অর্ডার সেম মানে কি? দুটোর বন্ড লেন্থ সমান তো, সেটাই তো বললাম আমিও। অ্যাকচুয়ালি তো সমান হবে কেন? কনজুগেশন আছে তো, কনজুগেশন তো তোকে এটাই বলেছে। বেঞ্জিনের সবকটা ইলেকট্রন, প্রত্যেকটা পাই বন্ড মানে প্রত্যেকটা বন্ডের লেন্থ সমান হয় কি করে? ডিউ টু কনজুগেশন। একই জিনিস এখানে হয়েছে, ডিউ টু কনজুগেশন বন্ড লেন্থ ইজ সেম। আমি তোকে একটা কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম যেটা সেম হতে বাধ্য। এইটাকেই জাস্টিফাই করার জন্য আমি রেজোনেন্সের থিওরি নিয়ে এসেছি। আসলে ব্যাপারটা এখানে আমরা আগেই ক্যালকুলেশন করে দেখে নিয়েছি ওটা সেম হবেই। তাহলে দেখা গেল C1 C2 এর বন্ড অর্ডার 1/√2, C2 C3 এর বন্ড অর্ডারও 1/√2, which means C1 C2 bond length will be equal to the C2 C3 bond length। এবং একটু আগেই আমরা ইলেকট্রন ডেন্সিটি বার করলাম, C1 এর উপরেও যত, C2 এর উপরেও তত, C3 এর উপরেও তত। তার মানে সেম অ্যামাউন্ট অফ চার্জ তিনটের উপরেই ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দি 3 atoms ফর অ্যালাইল র্যাডিক্যাল। দেখ বলা যাবে ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে তো? তো তার মানে র্যাডিক্যালের ক্ষেত্রে আমরা যেটা, অ্যালাইল র্যাডিক্যালের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, তো অ্যালাইল র্যাডিক্যাল মানে হচ্ছে Psi1 2 Psi2 1, এইটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবার এই অনুযায়ী তুই ওইগুলোকে গুণ করে করে শুধু করে দিবি। ঠিক একই রকম ভাবে আমি যদি অ্যানায়নের ক্ষেত্রে করি দেখ, তাহলে এখানে হবে Psi1 2 Psi2 2, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন ফর দি অ্যানায়ন। তো তুই এখানে আবার সে যদি মনে করিস যে আমি ইলেকট্রন ডেন্সিটি করবো, কর, একই জিনিস, জাস্ট ক্যালকুলেশন করে তোকে দেখিয়ে দিচ্ছি, যেটা তুই হাতে করেছিস সেটাই আসবে, ওইটুকুই আমার দেখানোর উদ্দেশ্য। তো ইলেকট্রন ডেন্সিটি অন C1, ইলেকট্রন ডেন্সিটি অন C2, ইলেকট্রন ডেন্সিটি অন C3 একই রকম হবে। কর, কি করে করেছিলাম আমরা? করেছিলাম হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইনটু, মানে যখন আমি ইন্ডিভিজুয়াল অ্যাটমে কত চার্জ আছে বের করব, তখন ধর C1 এ বার করছি, তাহলে Psi1 এর C1 নেব, Psi2 এর C1 নেব, Psi3 এর C1 নেব, এদের কোএফিসিয়েন্ট গুলোকে গুণ করব, আর ওই পার্টিকুলার অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে সেটার সাথে গুণ করে দেবো। যেমন ধর আমি এখানে অ্যানায়ন নিয়ে কথা বলছি, তাহলে এখানেও দুটো এখানেও দুটো, তাহলে নিয়ম হচ্ছে 2 ইন্টু এটার স্কোয়ার প্লাস এখান থেকে 2 ইন্টু এটার স্কোয়ার প্লাস এখানে ইলেকট্রন নেই মানে 0 ইন্টু এটার স্কোয়ার। এই জন্য এটা 0 হয়ে এটা কেটে যাবে, আর বাকি দুটো পড়ে থাকবে। তার মানে 2 ইন্টু হাফের স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/√2 স্কোয়ার। বুঝতে পারলাম? টু ইন্টু হাফের স্কোয়ার প্রথমটার জন্য প্লাস 2 ইন্টু 1/√2 স্কোয়ার, এটা হয়ে যাবে। তো 2 ইন্টু হাফের স্কোয়ার মানে 1/4, ওখান থেকে হাফ আসবে, এখান থেকে হাফ আসবে, আর এখান থেকে দেখ 1 আসবে, তাহলে অ্যাকচুয়ালি 3/2 চলে আসবে, দেখ 3/2 হয়ে গেল। C2 তে ইলেকট্রন ডেন্সিটি এক সেম প্রসেস, সবগুলো C2 এর জন্য তুই দেখবি এবার একই সেম প্রসেস, কোনো ডিফারেন্স নেই। তো C2 এর জন্য এখানে হাফ আছে, তার স্কোয়ার ইন্টু 2, এখানে কেউ নেই 0, বাস, আর উপরে তো এমনিতে ইলেকট্রনই নেই, ওখানেও 0, ইলেকট্রনটাই নেই, সেই জন্য 0 হয়ে যাবে। তাহলে এখানে C2 এর ক্ষেত্রে হয়ে যাবে তোর 2 ইন্টু 1/√2 তার স্কোয়ার, তার মানে 1, 1/√2 স্কোয়ার মানে 1,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার C3 তে চলে আয়। C3 তে একই রকম কেস, আবার তুই একই দেখে নে, এখানে দুটো এখানে দুটো, তাহলে C3 মানে 2 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1/√2 তার স্কোয়ার, তাহলে 2 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/√2 তার স্কোয়ার, এটাই দাঁড়াবে। মানে এক সেম জিনিস আসবে, 2 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটা অ্যাকচুয়ালি মাইনাস আসার কথা, তার স্কোয়ার। তাহলে তোর যেটা দাঁড়াচ্ছে দেখ, 2 ইন্টু হাফ স্কোয়ার মানে 2 ইন্টু 1/4 মানে এখান থেকে হাফ আসবে, এখানে 1 আসবে, টোটাল হয়ে গেল 3/2, 1 পূর্ণ 1/2। তাহলে এখানে 3/2, এখানে 3/2, যোগ করলে হচ্ছে 3, মাঝে 1, 4, টোটাল 4টি ইলেকট্রনই তো ছিল। আগেরবার টোটাল 3টে ইলেকট্রন ছিল, ওই জন্য C1 এ 1, C2 তে 1, C3 তে 1, যোগ করলে টোটাল 3। এখানে দেখ যোগ করলে টোটাল 4, মিলতেই হবে, এটা মিলবেই। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে তুই দেখতে পেলি, দেখ C1 এ ইলেকট্রন ডেন্সিটি 3/2, C3 তেও ইলেকট্রন ডেন্সিটি 3/2, C2 তে কিন্তু কম আছে। এবার দেখ কিরকম মজাদার ব্যাপারটা, দেখ আমরা তো, এই হচ্ছে আমার অ্যানায়ন, তাহলে এটার যদি তুই রেজোনেন্স আঁকিস কি পাবি? এটা ডবল বন্ড হলো, এটা খুলে গেল, এটা হয়ে গেল, আর তো হবে না। তাহলে এইবার তুই চিন্তা করে দেখ, নেগেটিভ চার্জটা, নেগেটিভ চার্জটা তুই একটা জিনিস চিন্তা করে দেখ, নেগেটিভ চার্জটা হয় এই কার্বনে আছে, আমি যদি 1 2 3 করি, 1 2 3, 1 2 3, তো নেগেটিভ চার্জটা হয় 1 এ আছে, নাহলে 3 এ আছে। মানে এদিকটাতে আমি নাম্বারিংটা উল্টো উল্টো দিয়ে ফেলেছি, আমি ডান দিকে 1 দিয়ে, সিগমা স্কেলিটনটা সেম রাখতে হবে, না হয়তো বুঝতে পারবি না। প্রথম ক্ষেত্রে নেগেটিভ চার্জটা 1 এ, দ্বিতীয় ক্ষেত্রে নেগেটিভ চার্জটা 3 এ। 2 এ কিন্তু চার্জ তুই আনতে পারবি না, তুই যত চেষ্টাই কর 2 এ চার্জ আসবে না। এই কারণেই কিন্তু দেখা যায়, মানে তোকে বুঝিয়ে দিচ্ছে এই যে ক্যালকুলেশনটা, C1 এ নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি, C3 তে নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি, মাঝে নেই। অ্যানায়নের চার্জটা, নেগেটিভ চার্জটা, ইলেকট্রন ডেন্সিটিটা হয় 3 এ আছে, নালে 1 এ আছে, 2 এ নেই। তার মানে ইলেকট্রোফাইল আসলে, ইলেকট্রোফাইল যদি আসে, সে হয় এই জায়গাটায় অ্যাড করবে অথবা এই জায়গাটায় অ্যাড করবে, মাঝে কখনো ইলেকট্রোফাইল অ্যাড করে না, কারণ নিউক্লিওফিলিক সেন্টার হয় 3 নাম্বার নালে 1 নাম্বার। ফ্রম দি ক্যালকুলেশন ইট ইজ ক্লিয়ার। এই কারণে অ্যালাইল অ্যানায়ন কখনো যদি রিয়াকশন করে, তুই যদি বাইরে থেকে কোনো ইলেকট্রোফাইল E+ কে দিস, সে হয় 3 এ অ্যাড হবে, নালে 1 এ অ্যাড হবে। এটার এক্সাম্পল তোরা পেয়েছিস SN1 SN1 প্রাইম, SN2 SN2 প্রাইম। ওইখানে মনে করে দেখ অ্যাড করছিল হয় 3 এ নালে 1 এ, মনে করছে? ক্যাটায়নের ক্ষেত্রে করেছিলি, দেখবি ছোটবেলায় ছিল, প্রাইম গুলো দেখবি, তাহলে পেয়ে যাবি, দেখবি অ্যারাইলিক সিস্টেমে যখন এই হবে তখনই দেখবি যা কিছু হবে 1 এ 3 এ, 2 এ নেই। 2 এ আসতে পারবে না তো, উপায় নেই, ইলেকট্রন ডেন্সিটি হয় 1 এ আছে না 3 এ আছে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বন্ড অর্ডার শেষ হয়নি, একটু টাইম লাগছে, সরি ফর দ্যাট। যাকে যাক, আমি একটু কমপ্লিট পড়াতে পছন্দ করি, এবং এতে যাদের আপত্তি আছে আমার কিছু করার নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো যাই হোক, C1 C2 বন্ড অর্ডার একই রকম ভাবে, হ্যাঁ বন্ড অর্ডার একই রকম প্রসেসে আসবে। তাহলে তুই হচ্ছে, এখন আমরা অ্যানায়ন নিয়ে কথা বলছি, সুতরাং এখানে দুটো, এখানে দুটো, তাহলে বন্ড অর্ডারের নিয়মটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইনটু পাশাপাশি যে দুজন আছে যাদের মধ্যে বন্ড বার করতে চাইছি তাদের কোএফিসিয়েন্ট গুলো গুণ করব, প্লাস তার উপরে যতগুলো আছে পাশাপাশি তাদের কোএফিসিয়েন্ট গুলো গুণ করব, প্লাস তার উপরে যতগুলো আছে পাশাপাশি তাদের কোএফিসিয়েন্ট গুলো গুণ করব। দুটো ইলেকট্রন এখানে, দুটো ইলেকট্রন এখানে, হুইচ মিন্স 2 ইনটু, জাস্ট আমি আগের বারে যেমন ক্যালকুলেশন করেছিলাম শুধু করে দিচ্ছি, কিছুই নেই। তাহলে 2 ইনটু, ইকুয়েশন গুলো আমার একটু লাগবে, হাফ ইনটু 1/√2
1 আর 2 এর মধ্যে করছি যেহেতু, প্লাস এদিকটা 0 হয়ে যাবে, কারণ C2 তো 0 আছে, এই C2 তো 0 আছে, দেখ না তুই কোথায় গেল, এখানে C2 তো 0 আছে, তাহলে প্লাস ওই দিকটা 0 হয়ে যাবে, কিছু করার নেই। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু 1/√2 মিনস 1/√2 হয়ে গেল। তারপরে C2 C3 একই রকম করবি, 2 ইন্টু দেখে নে কত কত আছে, এই দুটো গুণ হবে তখন 1/√2 ইন্টু হাফ, আর ওপরটায় এখানেও দুটো ইলেকট্রন ছিল কিন্তু C2টাতে তো 0, phi 2 নেই তো, এটা তো 0, তাহলে বাদ হয়ে গেল। তাহলে 2 ইন্টু 1/√2 ইন্টু হাফ একই জিনিসে থেকে গেল প্লাস 0, 2 ইন্টু 1/√2 ইন্টু হাফ প্লাস 0, মানে এখানেও হয়ে গেল তোর 1/√2। তাহলে দেখ আবার তুই পেয়ে গেলি বন্ড অর্ডার কিন্তু ভাই সেম, বন্ড অর্ডার তো সেম হবেই, রেজোনেন্স যখনই হবে তখনই তো ইলেকট্রন ডেন্সিটিটা এরকম ভাবে ছড়িয়ে থাকবে, এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। আমরা এই কারণেই তো রেজোনেন্স হাইব্রিড আঁকি এরকম করে, যেটা বোঝায় সর্বত্র ইলেকট্রন ডেন্সিটি ছড়িয়ে আছে, কিন্তু ডেল্টা নেগেটিভ চার্জটা এখানে আছে, এখানে আছে, ওভারঅল নেগেটিভ চার্জ ছড়িয়ে আছে, ঠিক আছে, মাঝে কিছু নেই, নেগেটিভ চার্জটা দুটো এন্ডে, যে কোনো ইলেকট্রোফাইল আসলে হয় এখানে আসবে, না হলে এখানে আসবে, মাঝে কেউ আসবে না, কোনোদিন আসে না। কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা যেহেতু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ওভার 3 অ্যাটমস, সুতরাং বন্ড অর্ডার এরও যত এরও তত, বন্ড অর্ডারে ডিফারেন্স নেই। ক্লিয়ার? হ্যাঁ, নাও কাম টু দি অ্যালাইল ক্যাটায়ন, লাস্ট, এটাই হলেই আমাদের কাজ শেষ। ক্যাটায়ন মানে এখানে দুটো থাকবে, ওপরে একটা, একই প্রসেস, সেম প্রসেস, কোনো পার্থক্য কিছু নেই। প্রথমে তুই ইলেকট্রন ডেন্সিটিটা বের কর, ইলেকট্রন ডেন্সিটি প্রথমে C1 এর উপরে কত, তারপর C2 এর উপরে কত, C3 এর উপরে কত। তাহলে নিয়মটা হচ্ছে, আরেকবার মনে করে দিচ্ছি, আমি কতগুলো ইলেকট্রন আছে সেই অরবিটালে ইনটু সেই পার্টিকুলার অরবিটালে, আমি যে C1 এরটা বার করতে চাই, তাই তার কোএফিসিয়েন্ট স্কয়ার। ক্যাটায়ন মানে উপরে আর তো কেউ নেই, সুতরাং অসুবিধা নেই, শুধু একটা করলেই হয়ে যাবে। তাই 2 ইন্টু হাফের স্কয়ার, এটা হয়ে গেল অ্যালাইল ক্যাটায়নের ক্ষেত্রে, ভেরি সিম্পল, 2 ইন্টু হাফের স্কয়ার হয়ে গেল, আর কিছু দরকার নেই। তাহলে ইলেকট্রন ডেন্সিটি C1 এ হয়ে গেল 2 ইন্টু হাফ স্কয়ার, তার মানে হচ্ছে গিয়ে তোর 1/2। চলে আসে C2 মানে তোর হচ্ছে 2 ইন্টু কত আছে দেখে নে একবার ইকুয়েশনটা, 1/√2 তার স্কয়ার, তো ওখানে হচ্ছে 2 ইন্টু 1/√2 তার স্কয়ার, তার মানে হচ্ছে 1 চলে আসছে, দেখ বেশ। তাহলে একই রকম ভাবে C3 চলে যা, C3 তে চলে যা, ওখানেও দেখ 2 ইন্টু কত আছে দেখ, হাফের স্কয়ার, এখানে তো কোনো ইলেকট্রনই নেই, সেটা দরকারই নেই। তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে ক্যাটায়নে, তো 2 ইন্টু হাফের স্কয়ার, 2 ইন্টু 1/4 মানে হাফ, তাই 2 ইন্টু 1/4 মানে হাফ। দেখ এবার টোটাল যোগ কর, হাফ 1 হাফ, টোটাল 2 হয়ে গেল। দুটোই তো ইলেকট্রন থাকে, ক্যাটায়ন তো, ক্যাটায়নে দুটো, অ্যানায়নে 4টে, ইয়েতে তোর কি বলে র্যাডিক্যালে 3টে। এবং দেখ এখানে তুই যদি ক্যাটায়নটাকে নিয়ে তুই যদি আঁকিস রেজোনেন্স, এটাকে এখানে দিয়ে দে, এখানে ডবল বন্ড, এখানে প্লাস 3 2 1 3 2 1, তাহলে কি দেখা যাচ্ছে, চার্জটা হয় 3-এ আছে নালে 1-এ আছে, পজিটিভ চার্জটা। এই কারণেই দেখ C1 ইলেকট্রন ডেন্সিটি কম, C3 তে ইলেকট্রন ডেন্সিটি কম, C2 টা ইলেকট্রন ডেন্স, মানে ইলেকট্রন ডেন্সিটিটা এখানে বেশি আছে, 1-এ 3-এ কম আছে। কোনো যদি নিউক্লিওফাইল আসে সে হয় 3-এ আসবে না হলে 1-এ আসবে, 2-এ জীবনেও আসবে না, কারণ এখানেও কম এখানেও কম, মাঝেরটা বেশি আছে। বোঝা যাচ্ছে?
ঠিক আছে? হ্যাঁ, বন্ড অর্ডার C1 C2 আর C2 C3 বাস, তাহলে কমপ্লিট। তাহলে বন্ড অর্ডারের নিয়ম হচ্ছে টোটাল কতগুলো ইলেকট্রন আছে কোন একটা ইয়েতে, সাই1 দুটো আছে, ক্যাটায়ন মানে শুধু সাই1 দুটো আছে, তাহলে সাই1 এর 2 ইনটু পাশাপাশি কোএফিসিয়েন্ট গুলোর গুণফল হাফ ইনটু 1/√2, 2 ইনটু হাফ ইনটু 1/√2, তাহলে দাঁড়িয়ে গেল 1/√2। C2 C3 এর ক্ষেত্রেও একই রকম ভাবে, উপরেগুলো আমি নিলামই না, কারণ উপরেগুলোতে ইলেকট্রনই নেই, না এখানে ইলেকট্রন আছে না এখানে ইলেকট্রন আছে, সুতরাং উপরেগুলো দেখারই দরকার নেই। তো C2 C3 এর ক্ষেত্রে একই রকম হবে 2 ইনটু 1/√2 ইনটু হাফ, পাশে দুটো চলে আসবে, তখন উপরেগুলো দেওয়ারই দরকার নেই, ইলেকট্রনই নেই। 1/√2 ইনটু হাফ, আবার চলে এলো 1/√2, তাহলে সেই একই জিনিস আবার তুই পেয়ে গেলি। তার মানে বন্ড অর্ডার কিন্তু ইকুয়াল, পুরো সমস্ত জায়গাতে চার্জটা ছড়িয়ে থাকবে প্লাস চার্জ, কিন্তু আসলে ডেল্টা পজিটিভ সাইড এটা, ডেল্টা পজিটিভ সাইড এটা, মাঝখানে কিছু নেই। নিউক্লিওফাইল যদি আসে দুটো এন্ডে আসবে, ডেল্টা পজিটিভ সাইডে আসবে, এই কারণেই রিঅ্যাকশন গুলো এই জায়গাগুলোতেই হয়। কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন কিন্তু তোকে পুরো ব্যাপারটার একদম ক্লিয়ার পিকচার দিয়ে দিয়েছে, কেন মাঝের কার্বন অ্যাটমটাতে নোট যায়, ঠিক আছে, প্রত্যেকটা অ্যালাইল সিস্টেমের প্রত্যেকটা বন্ড লেন্থ ইকুয়াল কেন হয়, হ্যাঁ, প্রত্যেকটা জায়গা কিন্তু ওখান থেকে যে ক্যালকুলেশনটা আমি করিয়েছি, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ক্যান বি অ্যান্সার ফ্রম দেয়ার। এই যে অ্যালাইল সিস্টেম, তার ছবি আঁকার সময় মাঝখান দিয়ে C2 তে মাঝখান দিয়ে মাঝের কার্বন অ্যাটমটার উপর দিয়ে নোট কেন যায়, প্রত্যেকটা বন্ড লেন্থ কেন ইকুয়াল হয়, হ্যাঁ, এবং তোর হচ্ছে যে কোন কোন ইয়েগুলো, হ্যাঁ, কোন কোন অ্যাটম গুলোর উপরে কত পরিমাণ চার্জ থাকে, এভরিথিং ইজ ক্লিয়ার। আর একটা জিনিস ফাইনালি আমি জাস্ট একটাই জাস্ট ইয়েতে দেখিয়ে দিচ্ছি, এটা এই পেজটাতেই হয়ে যাবে, নতুন কিছু দরকার নাই। দেখ সাই1টার যে ছবি মানে যে ইকুয়েশনটা আছে, সেখানে তুই দেখতে পাচ্ছিস এটা হাফ, এটা হাফ, এটা 1/√2। √2 মানে তুই বুঝতে পারছিস √2টা হচ্ছে 2 এর থেকে ছোট, নিশ্চয়ই ওটা রুট করেছিস তো, তাহলে √2 যদি ছোট হয় 1/√2 আসলে বেশি হবে। হাফ হাফ মানে এটা 0.5, এটা করে দেখবি এটা 0.5 এর থেকে বেশি হবে, কারণ দিস ইজ √2, দিস ইজ নট 2। রুট করা মানেই সেটা 2 এর থেকে ছোট হলো, এবং 1 দিয়ে √2 ভাগ করা মানে সেটা কিন্তু আসলে বড় হয়ে গেল। তাহলে আমি বলতে পারি নিশ্চয়ই যে এইটার কোএফিসিয়েন্ট এবং এটার কোএফিসিয়েন্ট 1 এবং 3 এর কোএফিসিয়েন্ট সেম, মাঝেরটার কোএফিসিয়েন্ট বেশি, বলা যাবে? দেখ দেখি, বলা যাবে কি? আর একবার বলুন স্যার, বুঝতে পারলাম না। বলছি, লিখে নি, যে কোনো কোএফিসিয়েন্ট তুই যদি দেখিস, হাফ হাফ আর 1/√2 এর মধ্যে কে বড়, আমাকে আমি জাস্ট সিম্পল কোশ্চেন এখানে করে দিচ্ছি। 2টা √2 থেকে বড়, কোনো আপত্তি আছে? না। এটাকে যদি উল্টে দিস, কে বড় হবে? উল্টে যাবে এটা, এটাই বলছি। 1/√2 ইজ লার্জার দেন হাফ, ঠিক আছে? তাহলে এই যে মাঝে আছে 1/√2 আর দুটো এন্ডে আছে হাফ, তাহলে 1/√2টা বড় হাফের থেকে, এটা বোঝা গেল? হ্যাঁ। এবং এই যে কোএফিসিয়েন্ট গুলো, এটা আসলে ওইখানে যে পি অরবিটাল আছে, পি অরবিটালের লোবের সাইজের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ কোএফিসিয়েন্ট যার বড় তার লোব সাইজ বেশি, কোএফিসিয়েন্ট যার ছোট তার লোব সাইজ ছোট। এই যে হাফ, এরা ছোট, 1/√2 বড়, তার মানে 5.1 এবং 5.3 তে লোবের সাইজটা ছোট হবে, C1 C3 তে লোবের সাইজটা ছোট হবে, আর C2 তে বড় হবে। দ্যাট ইজ দ্য কেস। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস মাইনাস,
এবার দেখে নে তাহলে তোর হিসাব মতো সাইড টু তে কি হচ্ছে, 1/√2 1/√2 দে আর ইকুয়াল, দ্যাট মিনস এখানে দুটো ইকুয়াল হয়ে গেল, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এবং C2 তে কেউ নেই সেই জন্য মাঝখান দিয়ে, মানে C2 কোনো কোএফিসিয়েন্টই নেই সেই জন্য মাঝখান দিয়ে এখানে চলে গেছে। আচ্ছা তারপরটা চলে, তারপরটা তো দেখ এখানে হাফ আছে এখানে হাফ আছে, মাঝে 1/√2 আছে, তাহলে একই কেস 1/√2 আকারে বড়, যেমনটা ছিল আগের বড় তাই এটা আকারে বড়, হাফ ছোট আর দুটো ছোট, তার মানে এখানে প্লাস মাইনাস প্লাস, মানে লোবের সাইজ গুলোকে এখান থেকে সবকিছু বলে দেওয়া যায় আর কি, কেমন দেখতে, কটা নোড আছে, লোব সাইজ গুলো কেমন আছে সেটা পর্যন্ত বলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে হিসাবটা, দেখ বোঝা গেছে? যাক যাক, ঠিক আছে, বেশ এইটুকুই থাকলো আজকের পড়ানো। শেষের পোর্শনটা যাদের শক্ত লেগেছে একদম নির্দ্বিধায় ইগনোর করে দিবি, কোনো সমস্যা নেই, অরবিটাল পিকচারটা আঁকতে পারলেই কাজ হয়ে যাবে, সেটাকেও আমি ডিটেলসে পড়িয়ে দিলাম যাতে করে যে কজন ইন্টারেস্টেড আছিস তাদের কাজে লাগে, কোনো সমস্যা নেই। এই অবধি পড়বি, এই অবধি সবাইকে পড়তে হবে, এই জায়গা থেকে যেখান থেকে আমি ক্যালকুলেশন স্টার্ট করেছি দ্যাট ইউ ক্যান ইগনোর, নো প্রবলেম। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা মঙ্গলবার, পরের মঙ্গলবার পড়ব। কারো কোনো দাবি আছে? ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। যাক কলা, কি হলো? না না সেভ হয়েছে তো, স্টপ।